ঠিক আছে, চলো বলো আগের দিন পড়াশোনায় কারো যদি কিছু অসুবিধা থাকে তো প্রথমে বলে নাও। ছিল ফ্রিজে নষ্ট হয়ে যাচ্ছে ক্লাস হ্যাঁ বলো, কারো যদি কিছু আগের দিন পড়াশোনায় কারো যদি কিছু অসুবিধা থাকে তো বলো। প্রদীপদা একটু একটু চাপা দিয়ে যান, একটুখানি আমার ক্লাসটা নিয়ে খাবো আর কি। যখন এখন একটু রেখে দিন, আমি ক্লাসটা নিয়ে খেয়ে নেবো। আচ্ছা ফ্রিজেই রেখে দিন। ফ্রিজে রাখছি স্যার। হ্যাঁ 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 আমি দিয়ে খেয়ে নিই। হ্যাঁ যেটা বলছিলাম, আগের দিন আগের দিন পড়াশোনায় কিছু অসুবিধা আছে বলো। ঠিক আছে তো? হ্যাঁ প্রত্যেক দিনের পড়া প্রত্যেক দিন করবি, কিন্তু কোয়ান্টাম মেকানিক্সটা খুব ভালো করে শিখে নিতে পারলে, ওই একটা সাবজেক্ট শিখে যেতে পারলেই কিন্তু জীবন দাঁড়িয়ে যাবে। হ্যাঁ মানে তোমার কেমিস্ট্রিতে এবং ফিজিক্সে যে রিসার্চ হয়, 75% অফ দ্য টোটাল রিসার্চ সেটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স এবং কোয়ান্টাম মেকানিক্সের অ্যাপ্লিকেশনের মধ্যে পড়ে। ভাবার চেষ্টা করে 75% অফ দ্য টোটাল রিসার্চ ইন কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্স সেটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স এবং তার সঙ্গে অ্যাসোসিয়েটেড বা রিলেটেড জিনিস, মানে স্পেকট্রোস্কোপি থেকে শুরু করে ন্যানোমেটেরিয়ালস থেকে শুরু করে, হ্যাঁ তুমি কি কোন জায়গায় যাবে আর কি। ঠিক আছে, অ্যাটমিক ফিজিক্স থেকে শুরু করে মলিকুলার ফিজিক্স থেকে শুরু করে, হ্যাঁ তারপর বেশি কোয়ান্টাম কেমিস্ট্রি থেকে শুরু করে, হ্যাঁ মানে কত বলবো তোমাকে আর কি, কোয়ান্টাম ম্যাটার ফিজিক্স থেকে শুরু করে সবই হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স এবং তার অ্যাপ্লিকেশনের মধ্যে পুরো জিনিসটা পড়ে যায়। ওই জন্য এই একটা সাবজেক্ট ভালো করে শিখতে পারলে তোমার লাইফ তৈরি হয়ে যায়। হ্যাঁ বলো বলো, হ্যালো কিছু বললে? কেউ কিছু বললে? আচ্ছা চল দেখো, আমরা বেসিক্যালি শুরুটা করি এরকম একটা জায়গা থেকে। আমরা আগের দিনে যখন পড়িয়েছিলাম তখন একদম প্রথমে একটা স্টেটমেন্ট লেখা হয়েছিল, সেটা ছিল এরকম যে ঊনবিংশ শতাব্দীর শেষ 3 দশক ধরে এবং বিংশ শতাব্দীর প্রথম দিকে মানুষ কতগুলো ঘটনা দেখলো, যে ঘটনাগুলোকে সকল ক্লাসিক্যাল ফিজিক্স দিয়ে ব্যাখ্যা করা সম্ভব হচ্ছে না। এবার এই যে স্টেটমেন্টটা, সেই স্টেটমেন্টটা কতগুলো প্রশ্নের জন্ম দিয়েছিল, যে প্রশ্নগুলো সদুত্তর দিতে পারলে আমরা কোয়ান্টাম মেকানিক্স শিখে যাবে, এরকম একটা দাবি করেছিলাম। আচ্ছা ওই স্টেটমেন্ট থেকে প্রথম যে প্রশ্নটা মাথার মধ্যে এসেছিল, তোমরাই সেই প্রশ্নটা করেছিলে, সেটা হচ্ছে এই যে কিসেই ঘটনা যে ঘটনাগুলোকে সকল ক্লাসিক্যাল ফিজিক্সে ব্যাখ্যা করা সম্ভব হচ্ছে না। তার মধ্যে প্রথম যে ঘটনাটার কথা উল্লেখ করা হয়েছিল সেটা ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন। আমরা আজকে এই ব্ল্যাক বডি রেডিয়েশন বা ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন নিয়ে হচ্ছে আলোচনাটাকে করবো। আর ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন বা ব্ল্যাক বডি রেডিয়েশন নিয়ে যে কথাবার্তা, সেখানে আমরা দুটো ক্লাস নেব। অ্যাকচুয়ালি ওটা 3-4টে ক্লাস সব নেওয়া যেতেই পারে, কিন্তু ব্ল্যাক বডি রেডিয়েশনটা তোমরা হায়ার সেকেন্ডারি লেভেলেও কিছুটা কিন্তু পড়ে আসো, আমরা মোটামুটি ভাবে দুটো ক্লাসে জিনিসটাকে কমপ্লিট করার চেষ্টা করব। ঠিক আছে, এখানে লিখেছি যে ব্ল্যাক বডি রেডিয়েশন পার্ট 1, সেইটা আগে একটুখানি আলোচনা করে নেওয়া যাক। আচ্ছা ব্যাপারটা দেখো যে তোমার মানে আজকে যেটা নিয়ে আলোচনা আর কি, what we want to discuss today ঠিক আছে তোমার ব্ল্যাক বডি রেডিয়েশন বা ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন যাই বলো না কেন, ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন, ব্ল্যাক বডি রেডিয়েশন বা ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, এক সেকেন্ড।
ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন। আচ্ছা, ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশনে যাওয়ার আগে প্রথমে আমরা দেখে নিই যে ব্ল্যাক বডি রেডিয়েশন বলতে আমি অ্যাকচুয়ালি কি বুঝছি। ব্ল্যাক বডি রেডিয়েশন, আচ্ছা, ব্ল্যাক বডি রেডিয়েশনের মধ্যে দুটো টার্ম আছে, একটা হচ্ছে তোমার ব্ল্যাক বডি আর একটা হচ্ছে তোমার রেডিয়েশন। আচ্ছা, ব্ল্যাক বডি বেসিক্যালি মানেটা হচ্ছে যে এ বডি that can absorb all frequencies of light. হ্যাঁ, a body that can absorb বা তার সাথে একটাখানি জুড়ে দিই, মানে আসলে পরবর্তীকালে দেখবো যে যে কোন একটা বডি যে ফ্রিকোয়েন্সি লাইট অ্যাবজর্ব করতে পারে, যে সেই ফ্রিকোয়েন্সি লাইট এমিটও করতে পারে যদি তাকে সেই মতো করে থার্মাল ইকুইলিব্রিয়ামে রাখা হয় বা হিট দেওয়া হয়। এ বডি দ্যাট ক্যান অ্যাবজর্ব অর এমিটটা একটা জুড়ে দিই, অর এমিট অল ফ্রিকোয়েন্সিজ অফ লাইট, তারাই হচ্ছে বেসিক্যালি ব্ল্যাক বডি। এবং পরবর্তীকালে মানে হচ্ছে, মানে আমি পরবর্তীকালে বলবো না, মানে অ্যাকচুয়ালি ব্ল্যাক বডি রেডিয়েশন নিয়ে যখন ডিসকাশনসটা চলছে তখন লাইটকে ধরে নেওয়া হয় ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। সেই জন্য অনেক সময় বইয়ে লেখা থাকে এ বডি দ্যাট ক্যান অ্যাবজর্ব অর ইমিট অল ফ্রিকোয়েন্সি অফ লাইট না বলে অল ফ্রিকোয়েন্সিজ অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, এইটা অনেক সময় লেখা থাকে এ বডি দ্যাট ক্যান অ্যাবজর্ব অর এমিট অল ফ্রিকোয়েন্সি অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, সেটাই হচ্ছে বেসিক্যালি ব্ল্যাক বডি। আচ্ছা, এবারে এই পারফেক্ট ব্ল্যাক বডি তুমি অ্যাকচুয়ালি কোনোভাবেই পাবে না, এটা হাইপোথেটিক্যাল কনসেপ্ট, মানে অ্যাবসলিউটলি পারফেক্ট ব্ল্যাক বডি হয় না। তবে তুমি যদি এরকম একটা কন্টেনার কনসিডার করো, ধরো একটা তুমি কন্টেনার নিচ্ছ, একটা কন্টেনার নিয়েছো, কন্টেনারে খুব ছোট্ট একটা ফুটো রাখা আছে, মানে একটা স্পেরিক্যাল ধরো কন্টেনার নিয়ে একটা ছোট্ট ফুটো তুমি রেখেছো, যে ফুটো দিয়ে তোমার লাইটটা ঢুকতে পারে। এবার সেই লাইট তোমার রিফ্লেকশন হচ্ছে বারবার করে। এবারে হচ্ছেটা কি, যে যেহেতু তোমার এই এটা হচ্ছে খুব ছোট, মানে ফুটোটা যেহেতু খুব ছোট, তাহলে যে লাইটটা ঢুকলো সে বারবার রিফ্লেকশন যখন হচ্ছে প্রত্যেকবারেতে কিছুটা করে অ্যাবজর্ব হবে, সেক্ষেত্রে বেরোনোর প্রবাবিলিটি কিন্তু খুব কম। তাহলে দিনের শেষে কি হবে, সবটাই সে অ্যাবজর্ব করে ফেলবে। আমার এটা দাঁড়াচ্ছে যে এই যে পার্টিকুলার বডিটা, যে বডিটার এই ভেতরটা না বেশ রাফ হতে হবে, ভেতরটার যে সারফেসটা, ভেতরটা যে রাফ হতে হবে এবং সেটা কোটেড হতে হবে কোনো একটা কালো কিছু দিয়ে, চারকোল ব্লক বা কিছু একটা দিয়ে, যাতে করে হচ্ছে এই লাইটটা ঢুকে যাওয়ার পরে এই ভেতরে র্যান্ডামলি রিফ্লেক্টেড হবে এবং কালো হয়ে যাওয়ার জন্য এই জায়গাটা সেটা কি হচ্ছে প্রত্যেকবারে সে বেশ কিছুটা করে অ্যাবজর্ব করবে। হ্যাঁ, এবারে অনেকবার যদি এরকম ভাবে রিফ্লেক্টেড হয় তাহলে একটা সময়ের পরে দেখবে সে পুরোটাই অ্যাবজর্ব হয়ে গেছে। একটা পিওর মিরার যদি তুমি কনসিডার করো, তার ক্ষেত্রে ধরো সেলুনে যেসব আয়না দেখেছো, সেখানে তুমি দেখবে যে 96% রিফ্লেক্টেড আর 4% অ্যাবজর্ব হয়, অত ভালো মিরার হওয়া সত্ত্বেও। আর রাফ হলে তো তুমি দেখতেই পাচ্ছ, একটা রাফ সারফেসে যখন তুমি টর্চ ফর্চ ফেলো, রিফ্লেক্ট করা ভীষণই কম, ম্যাক্সিমামটাই তোমার অ্যাবজর্ব হয়ে যায়। হুম, তাহলে বেসিক্যালি একটা ব্ল্যাক বডি যদি তুমি এক্সাম্পল দেখো, তাহলে হচ্ছে এ বডি হ্যাভিং এ পিন হোল, sorry, having a pinhole, a body having a pinhole which has a rough inner surface coated by charcoal black and a shining outer surface. A body having a pinhole মানে একটা বডি যার ছোট্ট একটা ফুটো আছে, যার ভেতরটা সারফেস হচ্ছে রাফ এবং সেটা কোটেড উইথ চারকোল ব্লক, এবং বাইরেটা হচ্ছে তোমার শাইনিং, মেটালিক শাইনিং আর কি। মানে এই বডি, মানে এই বডিটা বেসিক্যালি মেটালিক বডি ইউজুয়ালি হয়।
এ মেটালিক বডি, এইটা হচ্ছে এক্সাম্পল অফ এ ব্ল্যাক বডি, এক্সাম্পল অফ এ ব্ল্যাক বডি, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এবারে যেটা হচ্ছে যে এই যে বডিটা, এতে যেমন লাইট ফেললে সে যেমন সমস্ত ফ্রিকোয়েন্সি লাইট অ্যাবজর্ব করতে পারে, মানে তুমি একটা লাইট ফেললে সে কিছুই বেরোলো না, আবার এই বডিটাকে না যদি তুমি গরম করো, গরম করো, তার টেম্পারেচারটা ফিক্সড হয়ে গেল, থার্মাল ইকুইলিব্রিয়ামে চলে এলো। থার্মাল ইকুইলিব্রিয়ামে চলে আসার পরে তুমি যেটা পাবে যে যে এ যে ফ্রিকোয়েন্সি লাইট অ্যাবজর্ব করেছিল সেই ফ্রিকোয়েন্সি লাইট কিন্তু সে এমিটও করতে পারে। তাহলে এই যদি সমস্ত ফ্রিকোয়েন্সি লাইট অ্যাবজর্ব করে, সে সমস্ত ফ্রিকোয়েন্সি লাইট এমিটও করতে পারবে। সেই জন্যই বলা হয়েছে যে এ ব্ল্যাক বডি হচ্ছে একটা বডি দ্যাট ক্যান অ্যাবজর্ব অর এমিট অল ফ্রিকোয়েন্সি অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। সে কিন্তু সমস্ত ফ্রিকোয়েন্সি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন সে কিন্তু এমিটও করতে পারে। হ্যাঁ, সেটাকে তুমি মাথায় রাখবে, ঠিক আছে। হ্যাঁ, এমিটটা হচ্ছে যখন তুমি হিট দেবে, ধরো তুমি একটা এক্সাম্পল দিই, ধরো তুমি একটা মেটালিক রডকে নিয়ে তুমি আগুনে গরম করছো, যে সাইডে জয়েন করতে চাইলে জয়েন করতে পারলো তো না। হ্যাঁ, তুমি ধরো একটা তুমি জাস্ট সিম্পলি দেখো, একটা ধরো মেটালিক রড আর লোহার রডকে তুমি ধরো আগুনে গরম করো। তোমার মা তো রান্না বান্না করে, হয়তো এখন গ্যাসেই রান্না করে। তুমি এক কাজ করো, তুমি হচ্ছে একটা লোহার রড বা শিক কোন একটাকে ওই আগুনের মধ্যে ধরো, তুমি কি দেখবে লোহার শিকটা তো বেসিক্যালি একটা মানে আয়রনের যে নর্মাল রং সেরকম ছিল। গরম করতে করতে তুমি কি দেখবে ওটা একটা সময় পর ওটা লাল হয় না? লাল হয় তো। লালের পরে দেখবে একটু ব্লুইশ আভা আসে, তারপরে তুমি দেখবে একটু সাদাটে হয়ে যায়। এটা খেয়াল করেছো? তাহলে এবারে এই যে লাল রং হলো, তারপরে এখানে একটুখানি নীলচে রং এলো, তারপর সেটা সাদাটে হয়ে গেল, তাহলে ওইগুলো কি, ওটা তো লাইট তো। লাল আলো বা নীল আলো, পরে সাদা আলো, মানে যেখানে অল ফ্রিকোয়েন্সিজ আছে, ঠিক আছে। তার মানে কি হচ্ছে, তুমি যখন গরম করছো অর্থাৎ হিট দিচ্ছ, এই হিট দিলে একটা সময় পর যখন টেম্পারেচার তুমি কনস্ট্যান্ট করে ফেলবে অর্থাৎ থার্মাল ইকুইলিব্রিয়ামে চলে আসবে, তখন কিন্তু সে বেসিক্যালি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এমিটও করতে পারে। এটা হচ্ছে মজা। এবারে কেন অ্যাবজর্ব করে বা কেন এমিট করে সেটা আমি তোমাকে একটু পরেই বলছি। রেডিয়েশন বলতে গেলে তুমি বুঝতে পারবে যে ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন অনুযায়ী, ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি অনুযায়ী কোন একটা চার্জ পার্টিকেল তার যখন একটা অ্যাক্সিলারেটেড মোশন থাকে, যেমন এই পার্টিকুলার কেসে ইলেকট্রনগুলো, যে মেটালের ইলেকট্রনগুলো আছে, তার যখন কোন একটা অ্যাক্সিলারেটেড মোশন থাকবে, সে অ্যাকর্ডিং টু ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি সে তার অসিলেশন ফ্রিকোয়েন্সি সেম ফ্রিকোয়েন্সি লাইট সে কিন্তু এমিট করতে পারে, ঠিক আছে। তাহলে এটা বেসিক্যালি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। জাস্ট সিম্পলি যখন তুমি একটা চার্জ পার্টিকেল, হ্যাঁ, তার যখন একটা অসিলেশন থাকবে বা একটা তার অ্যাক্সিলারেশন থাকবে বা তার কোনো ডিসিলারেশন থাকবে, তখন সেক্ষেত্রে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ছাড়তে পারে। সেই জন্য তুমি একটা মেটালিক বডি সে কিন্তু অ্যাকচুয়ালি লাইট ছাড়তেও পারে। বোঝাতে পারলাম? চলো, আচ্ছা, এবারে নেক্সট আমি এদিকে চলে আসছি রেডিয়েশনের জায়গাতে। আচ্ছা, রেডিয়েশন মানে বেসিক্যালি এখানে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, মানে রেডিয়েশন মিনিং হচ্ছে বেসিক্যালি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। রেডিয়েশন মানে মূলত হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। আচ্ছা, যখন ব্ল্যাক বডি রেডিয়েশন নিয়ে কথাবার্তা হচ্ছে সেই মোটামুটি 1859 থেকে 1900 সাল পর্যন্ত, ততক্ষণ না পর্যন্ত প্ল্যাং ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন কার্ভটাকে ব্যাখ্যা করতে পারলেন, ততক্ষণ পর্যন্ত লাইটটাকে একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন হিসেবে ধরে নেয়। আচ্ছা, এবারে অ্যাকর্ডিং টু ম্যাক্স, আমার কথা কেটে কেটে যাচ্ছে, ঠিক আছে। তাহলে কি বলছিলাম, যেটা বলছি যে তোমার ধরো 1859 অনওয়ার্ডস ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন নিয়ে কথাবার্তা হচ্ছে। তাহলে ওই যে 30-40 বছর ধরে, মানে 1900 সালে তোমার বিজ্ঞানী প্ল্যাং ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন কার্ভটাকে এক্সটেন্ড করতে পারলেন। তাহলে ওই সময়ের মধ্যে লাইট রিলেটেড যেটা মোস্ট সাকসেসফুল থিওরি, বা ইভেন আজকেও লাইট রিলেটেড যে মোস্ট সাকসেসফুল থিওরি, সেটা হচ্ছে ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি। দেখুন, লাইট রিলেটেড যে সমস্ত থিওরিগুলো ছিল তার মধ্যে নিউটনস কর্পাসকোলার থিওরি ছিল, তারপর তোমার হাইগেন্স এবং ফ্রেসনেল তাদের একটা ওয়েব থিওরি ছিল, এটা মেকানিক্যাল ওয়েবের একটা থিওরি ছিল, যেখানে ইথার মাধ্যমে তোমার লাইট অ্যাকচুয়ালি প্রপাগেট করছে।
তারপরে চলে এলো হচ্ছে ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি। তাহলে অ্যাকর্ডিং টু ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি, লাইট হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। কি হচ্ছে না, অ্যাকর্ডিং টু ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি, light is an ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, মানে আলো হচ্ছে একটা তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ। লাইট ইজ অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। আচ্ছা, এবারে এই ওয়েভটা তৈরি হচ্ছে কি করে না, হোয়েন এ চার্জ পার্টিকেল oscillates, it emits electromagnetic radiation of frequency equal to the frequency of oscillation। তাহলে চার্জ পার্টিকেল যেমন ধরো কোনো একটা ইলেকট্রন বা কোনো একটা আয়ন, সে যখন অসিলেট করছে, সেটার অসিলেশন ফ্রিকোয়েন্সি সেম ফ্রিকোয়েন্সির ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ছাড়ছে। তাহলে হয় না চার্জ পার্টিকেল, মানে চার্জ পার্টিকেল, বা ঠিক আছে চার্জ পার্টিকেল বললেও হবে, বা চার্জ পার্টিকেল, মানে চার্জ পার্টিকেল অসিলেটস, ইট এমিটস ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন অফ ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু দ্য ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন। আচ্ছা, এবারে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের মধ্যে কি আছে, দেয়ার ইজ an inseparable electric field vector oscillating electric field vector and magnetic field vector associated to light, magnetic field vector associated to light, there is an inseparable oscillating field vector and magnetic field vector associated light which are mutually perpendicular and perpendicular to the direction of propagation of light। মানে এরা হচ্ছে নিজেরা পারপেন্ডিকুলার এবং পারপেন্ডিকুলার টু দ্য ডিরেকশন অফ প্রপাগেশন অফ লাইট। এই সংখ্যা এই কন্টেস্ট একটা ইম্পর্টেন্ট জিনিস দেখো, ভালো করে বুঝে নাও। ধরো তুমি যদি এই যে রাইট হ্যান্ডেড স্ক্রু সিস্টেমে এক্স ওয়াই এবং জেড ডিরেকশন গুলোকে ভাবো, সেই এক্স ওয়াই জেড ডিরেকশন তো মানে এক্স ওয়াই আর জেড তার অ্যান্টি ক্লকওয়াইজ যাবে, অর্থাৎ এক্স থেকে ওয়াই দিকে একটা রাইট হ্যান্ডেড স্ক্রু বলে এখানে জেড বরাবর যায়। তাহলে এইটা ধরো এক্স ডিরেকশন, এটা ধরো ওয়াই ডিরেকশন, এটা হচ্ছে জেড ডিরেকশন। আচ্ছা, যদি তুমি এক্স অ্যাক্সিস বরাবর ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটাকে নাও, ম্যাগনেটিক মানে ওয়াই অ্যাক্সিস বরাবর ম্যাগনেটিক ফিল্ড ভেক্টরটা নাও, তাহলে জেডটা হবে ডিরেকশন অফ প্রপাগেশন অফ লাইট, ডিরেকশন অফ প্রপাগেশন অফ লাইট। তাহলে এইটা বেসিক্যালি কি হয়, এটা বেসিক্যালি তোমার ডিরেকশন অফ ই একটা ভেক্টর আর এইচ একটা ভেক্টর, তার যদি ক্রস প্রোডাক্ট তুমি নাও, তাহলে ই থেকে এইচ এর দিকে একটা রাইট হ্যান্ডের স্ক্রু হলে সেটা প্লাস জেড ডি বরাবর যায়, তাহলে জেডটা হবে ডিরেকশন অফ প্রপাগেশন অফ লাইট। তো দেখো ই এবং এইচ তারা মিউচুয়ালি পারপেন্ডিকুলার এবং পারপেন্ডিকুলার টু দ্য ডিরেকশন অফ প্রপাগেশন অফ লাইট, এইটা। আচ্ছা, কেউ যদি লেটস সে ভুল করে ধরো তোমার
এইটা হচ্ছে এক্স ডিরেকশন, এটা হচ্ছে ওয়াই ডিরেকশন। ভুল করে তাহলে এক্স ডিরেকশন বরাবর ইলেকট্রিক ফিল্ড ভেক্টর লিখে ফেলেছে, ভুল করে নয়, মানে ওয়াই ডিরেকশন বরাবর ইলেকট্রিক ফিল্ড ভেক্টর লিখেছে, আর এক্স ডিরেকশন বরাবর হচ্ছে তোমার ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর লিখেছে। তখন ই থেকে এইচ এর দিকে একটা রাইট হ্যান্ডেড স্ক্রু হলে সেটা কোন দিকে যায়? সেটা হচ্ছে মাইনাস জেড, জেড এর দিকে যায়। সেটা হচ্ছে তোমার এই ডিরেকশনটা হচ্ছে মাইনাস জেড, এইটা হবে তোমার ডিরেকশন অফ প্রপাগেশন অফ লাইট। এটা মাথায় রাখবে কিন্তু, হ্যাঁ, ডিরেকশন অফ প্রপাগেশন অফ লাইট। আচ্ছা, এবারে ভ্যাকিউমে লাইটের স্পিড হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে ইন ভ্যাকিউম ভ্যাকিউম কোনটা? এই আগেরটা, আগেরটা হচ্ছে তোমার এই যে ই থেকে এইচ এর দিকে তুমি একটা, মানে ই, মানে এই যে ডিরেকশন অফ ই ক্রস এইচ মানে কি, মানে তুমি যারা ক্রস প্রোডাক্ট জানো তো, এ ক্রস বি মানে দেখি এ থেকে বি এর দিকে একটা যদি রাইট হ্যান্ডের স্ক্রু তুমি ঘোরাও, সেটা যে দিকে যাবে সেটাই হচ্ছে ডিরেকশন অফ এ ক্রস বি বা ই ক্রস এইচ। তাহলে এক্স থেকে ওয়াই এর দিকে যদি একটা রাইট হ্যান্ডের স্ক্রু ঘোরাও, ডান হাতি স্ক্রু যদি ঘোরাও, সে কি প্লাস জেড ডিরেকশন বরাবর যাবে, সেটা হবে ডিরেকশন অফ প্রপাগেশন অফ লাইট। তাহলে ডিরেকশন অফ প্রপাগেশন অফ লাইটটা হচ্ছে সবসময় হবে ডিরেকশন অফ ই ক্রস এইচ। তাহলে এবার আমি বলছি যে এক্স অ্যাক্সিস বরাবর ই এবং ওয়াই অ্যাক্সিস বরাবর এইচ যদি তুমি করো, তাহলে ই ক্রস এইচ প্লাস জেড ডিরেকশন বরাবর যাবে, এটা হবে ডিরেকশন অফ প্রপাগেশন অফ লাইট। কিন্তু কেউ যদি এক্স অ্যাক্সিস বরাবর এইচ এবং ওয়াই অ্যাক্সিস বরাবর তুমি ই লেখে, তাহলে ই থেকে এইচ এর দিকে একটা রাইট হ্যান্ডের স্ক্রু ঘোরালে কি হবে, এটা মাইনাস জেড এর দিকে যাবে, তা সেটা হবে ডিরেকশন অফ প্রপাগেশন অফ লাইট। এটা বলেছি, বুঝতে পেরেছো? ঠিক আছে, কি রে, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, এবারে ইন ভ্যাকুয়াম স্পিড অফ লাইট ইজ কনস্ট্যান্ট, এটাকে তোমার সি দিয়ে এক্সপ্রেস করা হয়। সিটার অ্যাপ্রক্সিমেট ভ্যালু হচ্ছে 3 × 10⁻⁸ মিটার পার সেকেন্ড। ভ্যাকুয়ামে তোমার স্পিড অফ লাইট হচ্ছে কনস্ট্যান্ট, সেটা হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। কিন্তু মিডিয়াম যদি চেঞ্জ হয় তাহলে কিন্তু স্পিড অফ লাইট তোমার পাল্টায়। আসলে যেটা হয়, তোমার স্পিড অফ লাইটটা হচ্ছে ইকুয়াল টু 1/√ওভার অফ এই মিউ0 অ্যান্ড এপসাইলন0 হয়, যেখানে মিউ0 হচ্ছে অ্যাবসলিউট পারমিয়েবিলিটি অফ ভ্যাকুয়াম, আর এপসাইলন হচ্ছে অ্যাবসলিউট পারমিটিভিটি অফ ভ্যাকুয়াম। এইটা, এটা হচ্ছে স্পিড অফ লাইট, হচ্ছে ভ্যাকুয়ামে আর কি। এবারে এইটা যদি তোমার যে কোনো একটা মিডিয়াম তুমি কনসিডার করো, এটা হচ্ছে ইন ভ্যাকুয়াম, এটা হচ্ছে ইন ভ্যাকুয়াম। আচ্ছা, যদি এইটা হতো, সেটা হচ্ছে তুমি যদি কোনো একটা মিডিয়াম তুমি কনসিডার করতে, এটা 1/√ওভার মিউ ইন্টু এপসাইলন করতে হতো, এটা ইন এ মিডিয়াম, যেখানে মিউটা হচ্ছে তোমার পারমিয়েবিলিটি অফ দ্য মিডিয়াম, আর এপসাইলনটা হচ্ছে পারমিটিভিটি অফ দ্য মিডিয়াম। এগুলো সব তুমি শিখে নেবে। আচ্ছা, এবারে এই 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 তাহলে লাইটকে তুমি কি ভাবছো না, লাইট হচ্ছে জাস্ট সিম্পলি একটা, মানে মানে আমি বলছি ব্ল্যাক বডি রেডিয়েশন নিয়ে ততক্ষণ পর্যন্ত ডিসকাশনটা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই রেডিয়েশন মানে বেসিক্যালি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, যেটা ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি অনুযায়ী লাইটকে তুমি একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন হিসেবে ভাবছো। কোনো একটা চার্জ পার্টিকেল তার যখন একটা অসিলেশন ঘটছে, তখন সেই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন তৈরি হচ্ছে, যেখানে একটা ইনসেপারেবল ইলেকট্রিক ফিল্ড ভেক্টর এবং ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর আছে, এবং তারা মিউচুয়ালি পারপেন্ডিকুলার এবং পারপেন্ডিকুলার টু দ্য ডিরেকশন অফ প্রপাগেশন অফ লাইট, এবং তাদের ডিরেকশন কি বললো, এবং সেখানে একটা পার্টিকুলার স্পিড আছে, সেটা হচ্ছে বলে দেওয়া হবে। এটা ঠিক আছে। আচ্ছা, এবারে যেটা কতগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে একটুখানি বলে নিই। সেটা হচ্ছে কি, তুমি আমি তিনটে কথা এখন বলি। একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, লাইট রিলেটেড। লাইটের যে ফ্রিকোয়েন্সি, সেটাকে নিউ দিয়ে এক্সপ্রেস করা হয়। সেটা হচ্ছে নাম্বার অফ কমপ্লিট অসিলেশন পার সেকেন্ড, নাম্বার অফ কমপ্লিট অসিলেশনস পার সেকেন্ড। এইটা তার এসআই ইউনিট বা যে কোনো ইউনিটই তুমি লিখবে, এসআই ইউনিট সেকেন্ড ইনভার্স, আর সেকেন্ড ইনভার্স কি বলা হচ্ছে তোমার হার্জ। এটা নাম্বার অফ কমপ্লিট অসিলেশন পার সেকেন্ড। একটা পেন্ডুলাম তুমি কনসিডার করছো,
একটা পেন্ডুলাম হচ্ছে একটা জায়গা থেকে তুমি ছাড়লে সে একদিকে গেল আবার সেই জায়গায় ফিরে এলো, একটা কমপ্লিট অসিলেশন হলো। এইরকম ভাবে 1 সেকেন্ডে কতবার হচ্ছে, বা নিউক্লিয়াস কেন্দ্রে কত ইলেকট্রন ঘুরছে 1 সেকেন্ডে কতবার ঘুরছে, তো সেই যে নাম্বারটা 1 সেকেন্ডে সেটাই হচ্ছে তোমার ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, যার এসআই ইউনিট হচ্ছে সেকেন্ড ইনভার্স অর হার্জ। আর একটা ওয়েভ লেন্থ একটু জেনে রাখবে। ওয়েভ লেন্থের মানেটা কি? ওয়েভ লেন্থ হচ্ছে ল্যামডা। আচ্ছা, ওয়েভ লেন্থ হচ্ছে ডিস্টেন্স ট্রাভেল পার অসিলেশন। ডিস্টেন্স ট্রাভেল পার অসিলেশন, সেটা হচ্ছে তোমার ওয়েভ লেন্থ। মানে একটা অসিলেশন তার জন্য সে কতখানি ডিস্টেন্স গেল, সেটা হচ্ছে ডিস্টেন্স ট্রাভেল পার অসিলেশন, সেটা হচ্ছে ওয়েভ লেন্থ। তার এসআই ইউনিটটা হচ্ছে তোমার মিটারে। আর কেউ যদি সিজিএস ইউনিট নিয়ে ইন্টারেস্টেড হয় তাহলে সেটা লিখবে কিসে, সেন্টিমিটারে। এটা আচ্ছা, এবং যেটা ইম্পর্টেন্ট দেখো যে একটা অসিলেশনের জন্য সে ডিস্টেন্স কভার করছে ল্যামডা, আর 1 সেকেন্ডে অসিলেশনটা হচ্ছে কত তোমার, 1 সেকেন্ড অসিলেশন হচ্ছে কত, নিউটা। তার মানে ক্লিয়ারলি এইখান থেকে তুমি পরিষ্কার বুঝতে পারছো যে ক্লিয়ারলি নিউ ইন্টু ল্যামডা সেটা বেসিক্যালি ভেলোসিটি, সেটাই লাইটের জন্য সেটাই হচ্ছে স্পিড অফ লাইট। নিউ ইন্টু ল্যামডা সেটা হচ্ছে স্পিড অফ লাইট। এটা একটা হয় ইনফরমেশন হিসেবে তোমায় জানতে হচ্ছে। নিউ ইন্টু ল্যামডা সেটা হচ্ছে ভেলোসিটি, মানে যে কোনো ওয়েভের ক্ষেত্রে সেটা ভেলোসিটি, লাইটের ক্ষেত্রে সেটাই হচ্ছে তোমার স্পিড অফ লাইট সি। আচ্ছা, আর একটা জিনিস এক্ষুনি লাগবে না আমাদের, আমাদের এই ব্ল্যাক বডি রেডিয়েশন নিয়ে আলোচনাটা শুধুমাত্র ফ্রিকোয়েন্সি, ওয়েভলেন্থ, স্পিড অফ লাইট এইটুকু জানলেই চলবে। পরে যখন স্পেকট্রোস্কোপি করব তখন দেখবে ওয়েভ নাম্বার বলে একটা জিনিস খুব কাজে লাগে। ওয়েভ নাম্বার, ওয়েভ নাম্বার সেটাকে নিউ বার দিয়ে এক্সপ্রেস করা হচ্ছে। ওয়েভ নাম্বার সেটা হচ্ছে পার ইউনিট লেন্থ কতগুলো কমপ্লিট ওয়েভ আছে, নাম্বার অফ কমপ্লিট, নাম্বার অফ কমপ্লিট ওয়েভস পার ইউনিট লেন্থ। ধরো এমন হলো যে ওয়েভ লেন্থ ধরে নাও তোমার 10, ওয়েভ লেন্থ ধরে নাও 0.1 সেন্টিমিটার। ওয়েভ লেন্থ হচ্ছে 0.1 সেন্টিমিটার, তাহলে 1 সেন্টিমিটারের মধ্যে কতগুলো ওয়েভ থাকবে? তোমার ওই 1 সেন্টিমিটারকে একটা ওয়েভ লেন্থ দিয়ে তুমি ভাগ করে দাও, অর্থাৎ 1/ল্যামডা, সেটা হয়ে যাবে 10টা। তো সেই ওয়েভ নাম্বারটা, তার যদি তুমি এসআই ইউনিটটাকে দেখো, এসআই ইউনিটটা সার্টেনলি হচ্ছে মিটার ইনভার্স, কিন্তু এর থেকে বেশি পপুলার যে ইউনিটটা সেটা হচ্ছে সেন্টিমিটার ইনভার্স। ওয়েভ নাম্বার ইউনিট সেন্টিমিটার ইনভার্সটাই কিন্তু বেশি পপুলার, এটা মাথায় রাখতে হবে। এটা ওয়েভ নাম্বার নিউ বার সেটা হচ্ছে তোমার সেন্টিমিটার ইনভার্স। এবার এখান থেকে যেটা আরেকটা জিনিস পরিষ্কার ক্লিয়ারলি, নিউ বারটা কিন্তু তোমার 1/ল্যামডা হচ্ছে। হ্যাঁ, নিউ বারটা একটু 1/ল্যামডা। আর এবারে এইখানে কিন্তু 1/ল্যামডা করো, সেটা তুমি নিউ বাই সি দিয়েও লিখতে পারো। রাইট, তাহলে ওয়েভ লেন্থ, ওয়েভ নাম্বার এবং ফ্রিকোয়েন্সি তাদের মধ্যে সম্পর্কটা আমি এখানে এনে দিলাম। আচ্ছা, ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরিতে দ্যাটস অল। এর পরবর্তীকালে যখন ফটো ইলেকট্রিক এফেক্ট ইত্যাদি এসে যাবে তখন তুমি দেখতে পাবে লাইট ইজ এ কালেকশন অফ ফোটনস, যেখানে প্রত্যেকটা ফোটনের এনার্জিটাকে বলা হচ্ছে এইচ নিউ। তাহলে যখন এনার্জিটাকে তুমি এইচ নিউ ভেবে ফেললে, এটা কিন্তু এখনো পর্যন্ত ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশনের যে ডিসকাশন সেখানে আসবে না। প্ল্যাঙ্কই প্রথম ওটাকে ইন্ট্রোডিউস করবে, পরে ফটো ইলেকট্রিক এফেক্টে সেটা কনফার্ম হবে বাই আইনস্টাইন। তাহলে ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরির মধ্যে কিন্তু কখনই এনার্জিটাকে এইচ নিউ হিসেবে লেখা যাবে সেটা কোথাও ছিল না। তাহলে আমি এখানে যে রেডিয়েশনের কথা বলছি, যেখানে আমি বলছি অ্যাকর্ডিং টু ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি, ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরিতে মানে লাইট যে কালেকশন অফ ফোটন সেই গল্পটা নয়, কিন্তু এই ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি লিমিটেশন থেকেই হচ্ছে বেসিক্যালি আসছে, একটা তার ওভারকাম করা হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট এক্সপ্লানেশনের ক্ষেত্রে, যেখানে তোমার বলা হচ্ছে যে লাইট যে কালেকশন অফ ফোটন ইজ হ্যাভিং অ্যান এনার্জি ইকুয়াল টু এইচ। এটা ঠিক আছে। আচ্ছা, এবার কথা এটা হচ্ছে যে তোমার হ্যাঁ, যেটা কথা হচ্ছে কি তোমার ওই যখন তুমি ওইটা যদি ভেবে নাও যে ইকুয়াল টু এইচ নিউ, যদিও আমি আবার বলছি ওটা কিন্তু ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরির মধ্যে নয়, তাহলে এনার্জির সাথে ফ্রিকোয়েন্সি, ওয়েভ লেন্থ, ওয়েভ নাম্বার তুমি সম্পর্কটাকে পেয়ে যেতে পারো আর কি। মানে ল্যাটার, আমি এটা ল্যাটার বলেই লিখছি, ল্যাটার উইল সি দ্যাট light is a collection of photons
each having an energy equal to h nu, তার মানে এই যে এনার্জিটা সেটা হচ্ছে h nu, এইটাকে তুমি এইচ সি বাই ল্যামডা লিখতে পারো এবং এইচ সি নিউ বার তুমি করতে পারো। এইটা হচ্ছে তোমার এনার্জির সাথে ফ্রিকোয়েন্সি, ওয়েভলেন্থ এবং ওয়েভ নাম্বারের সম্পর্ক, এবং এটা তোমার সুবিধা হবে। দেখো, ফ্রিকোয়েন্সি বাড়লে এনার্জি বাড়ে, ওয়েভলেন্থ কমলে এনার্জি বাড়ে, বা ওয়েভ নাম্বার বাড়লে এনার্জি বাড়ে, সেই যে জায়গাটা তুমি এখানে বুঝতে পারো। কিন্তু আমি আবার বলছি, এটা কিন্তু ম্যাক্সওয়েলস ইলেক্ট্রোম্যাগনেটিক থিওরির পার্ট নয়। আমি পরবর্তীকালে দেখবো যে লাইটের যে কালেকশন অফ ফোটনস, যেটা আইনস্টাইন প্রথম বলেছিলেন, যেটা পরবর্তীকালে কম্পটন সেও লাইটকে ধরে নিয়েছিলেন যে কালেকশন অফ ফোটনস, সেটা অনেক পরের ব্যাপার। এই কানেকশনটা তোমার দরকার আছে, মানে ফ্রিকোয়েন্সি বাড়লে এনার্জি বাড়ে, ওয়েভলেন্থ কমলে এনার্জি বাড়ে, ওয়েভ নাম্বার বাড়লে এনার্জি বাড়ে, এই জাস্ট করসপন্ডিং জায়গাটা একটু তোমার দেখে রাখতে হবে। তো চলো আমি ফিরে আসি। তাহলে কি হলো না, ব্ল্যাক বডি রেডিয়েশন নিয়ে আজকে আমাদের আলোচনা হবে, বা ব্ল্যাক বডি এনআইকে ডিস্ট্রিবিউশন আলোচনা হবে। তা ব্ল্যাক বডি বলতে আমি কি বুঝলাম, রেডিয়েশন বলতে আমি কি বুঝলাম। তাহলে ব্ল্যাক বডি রেডিয়েশন তাহলে কি হবে? The black body radiation টা এত হলো হবে radiation emitted by a black body বা radiation absorbed by a black body। তাহলে black body radiation, এই যে টার্মটা black body radiation, বিজ্ঞানী কার্চফ প্রথমে এই black body radiation এই টার্মটা কয়েন করেন। হ্যাঁ, black body radiation হচ্ছে রেডিয়েশন absorbed or emitted by a black body। রেডিয়েশন অ্যাবজর্ব এমিটেড বাই এ ব্ল্যাক বডি। ঠিক আছে, মানে এই ব্ল্যাক বডি রেডিয়েশন আর নর্মাল ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি কোনো তফাৎ নেই, দুটো এক্স্যাক্টলি একই জিনিস, শুধু এই ব্ল্যাক বডি থেকে এই রেডিয়েশনটা পাচ্ছে বলে একে ব্ল্যাক বডি রেডিয়েশন বলা হচ্ছে। তাহলে রেডিয়েশন অ্যাবজর্ব আর ইমিটেড বাই এ ব্ল্যাক বডি, হ্যাঁ, ইজ কল্ড ব্ল্যাক বডি রেডিয়েশন। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা আচ্ছা, এবারে আমি দুটো টার্ম একটু ইন্ট্রোডিউস করছি, যে দুটো টার্ম আমার পরবর্তীকালে ডিসকাশনে খুব কাজে লাগবে। একটা টার্ম হচ্ছে তোমার এরকম দেখতে, ধরো এই রোনিউ ডিনিউ বলে একটা টার্ম আমি উল্লেখ করব। আচ্ছা, রোনিউ ডিনিউটা হচ্ছে, এটা জাস্ট মানে হচ্ছে যে এনার্জি ডেনসিটি or energy per unit volume within the frequency range nu and nu plus d nu। energy density or energy per unit volume within the frequency range nu and nu plus d nu, সেটা হচ্ছে রো নিউ ডি নিউ, মানে পার ইউনিট ভলিউমে কতটা এনার্জি আছে উইদিন দ্য ফ্রিকোয়েন্সি রেঞ্জ নিউ অ্যান্ড নিউ প্লাস ডি নিউ। আচ্ছা, এইটাকে কখনো কখনো তুমি ওয়েভ লেন্থের টার্মসও লিখতে পারো, কারণ ফ্রিকোয়েন্সির একটা রেঞ্জ মানে হচ্ছে ওয়েভ লেন্থের একটা রেঞ্জ। তাহলে এইটা হচ্ছে একই রকম ব্যাপার, শুধু ওটা ফ্রিকোয়েন্সি রেঞ্জের বদলে ওয়েভ লেন্থ রেঞ্জ হয়ে যাবে। এনার্জি ডেনসিটি অর এনার্জি পার ইউনিট ভলিউম within the wavelength range lambda and lambda plus d lambda। energy density or energy per unit volume within the wavelength range lambda and lambda plus d lambda। ঠিক আছে, এটা। আচ্ছা, এবারে এই যেমন রোনিউ ডিনিউ বা রো ল্যামডা ডি ল্যামডা বললে, এবার কিছু কিছু বইয়ে না এই রো নিউ বা রো ল্যামডার বদলে এরকম একটা টার্ম লেখা থাকে আর নিউ ডি নিউ অথবা আর ল্যামডা ডি ল্যামডা।
আচ্ছা, আর নিউ ডি নিউটা হচ্ছে তোমার বেসিক্যালি একে বলা হবে এনার্জি ফ্লাক্স অর এনার্জি ফ্লোস পার ইউনিট টাইম পার ইউনিট ক্রস সেকশনাল এরিয়া। এই যে এনার্জি ফ্লাক্সের মানেই হচ্ছে এনার্জি ফ্লোস পার ইউনিট টাইম পার ইউনিট ক্রস সেকশনাল এরিয়া, কোথায় না উইদিন দ্য ফ্রিকোয়েন্সি রেঞ্জ, নিউ অ্যান্ড নিউ প্লাস ডি নিউ। তাহলে আগেরটা ছিল পার ইউনিট ভলিউমে এনার্জি, এক্ষেত্রে হচ্ছে এনার্জি ফ্লোস পার ইউনিট টাইম পার ইউনিট ক্রস সেকশনাল এরিয়া বা এনার্জি ফ্লাক্স। যেমন আর নিউ ডি নিউ হয়, ঠিক একই রকম ভাবে আর ল্যামডা ডি ল্যামডাও তুমি লিখতে পারো। আর ল্যামডা ডি ল্যামডা সেটা হচ্ছে ওই একই রকম এনার্জি ফ্লাক্স অর এনার্জি ফ্লোস পার ইউনিট টাইম পার ইউনিট ক্রস সেকশনাল এরিয়া within the with the wavelength range, with the wavelength range lambda and lambda plus d lambda. Energy flux or energy flows per unit time per unit cross section area within the wavelength range lambda and lambda plus d lambda. তাহলে এমনিতে এই মানে ফ্রিকোয়েন্সির টার্মসও লেখে, ওয়েভলেন্থের টার্মসও লেখে, কখনো কখনো এনার্জি ডেনসিটির টার্মসও লেখে, কখনো হচ্ছে এনার্জি ফ্লাক্সের টার্মসও লেখে। আচ্ছা, এবারে একটা ইম্পর্টেন্ট রিলেশন, সেটা একটুখানি তোমার জেনে রাখতে হবে, তাতে তোমার পরে সুবিধা হবে। সেই ইম্পর্টেন্ট রিলেশনটা কি করে আসছে সেটা আমরা পরে আলোচনা করব। ইম্পর্টেন্ট রিলেশনটা হচ্ছে যে এই তোমার আর নিউ ডি নিউটাকে তুমি লিখতে পারো অ্যাকেচার ইন্টু স্পিড অফ লাইট ইন্টু রো নিউ ডি নিউ, এটা। অথবা আর ল্যামডা ডি ল্যামডাটাকে তুমি লিখতে পারো অ্যাকেচার সি ইন্টু রো ল্যামডা ডি ল্যামডা। তাহলে দেখো এই যে তোমার এনার্জি ফ্লাক্সের সঙ্গে এনার্জি ডেনসিটির সম্পর্কটা হচ্ছে স্পিড অফ লাইট দিয়ে এইরকম ভাবে যাচ্ছে। আর নিউ ডি নিউ হচ্ছে একের সি ইন্টু রো নিউ ডি নিউ, আর আর ল্যামডা রো ল্যামডা হচ্ছে একের সি ইন্টু রো ল্যামডা ডি ল্যামডা। এখন দেখো এই স্পিড অফ লাইট যেহেতু কনস্ট্যান্ট, সেই জন্য তুমি যখন প্লট আঁকবে, ধরো আর নিউ ভার্সেস নিউ প্লট আর রো নিউ ভার্সেস নিউ প্লট, প্লটের নেচার কিন্তু একই হবে। বা আর ল্যামডা ভার্সেস ল্যামডা প্লট আর রো ল্যামডা ভার্সেস ল্যামডা প্লট, এই দুটো প্লটের নেচার একই রকম হবে, শুধু সিটা কিন্তু কনস্ট্যান্ট। সেখানে বিভিন্ন বইয়ে যখন ছবি দেওয়া থাকবে তুমি ওয়াই অ্যাক্সিসটার দিকে তাকাবে, ওয়াই অ্যাক্সিসের ক্ষেত্রে তোমার রো নিউ লেখা আছে নাকি রো ল্যামডা লেখা, রো নিউ লেখা আছে নাকি আর নিউ লেখা আছে, বা রো ল্যামডা লেখা আছে না আর ল্যামডা লেখা আছে। তার মতো করে পরবর্তীকালে যখন এরিয়া আন্ডার দ্য কার্ভ নিয়ে কথাবার্তা বলবো, সেই এরিয়া আন্ডার দ্য কার্ভটা কিন্তু তার মতো করে ঠিক হবে। মানে যদি রো নিউ ভার্সেস নিউ প্লট করি, তাহলে এরিয়া আন্ডার দ্য কার্ভ হচ্ছে তোমার টোটাল এনার্জি ডেনসিটি দেবে। আর আর নিউ ডি নিউ যদি হয়, মানে আর নিউ ভার্সেস নিউ যদি প্লট হয়, সেখানে এরিয়া আন্ডার দ্য কার্ভ তোমার টোটাল এনার্জি ফ্লাক্স দেবে। তো সেইটা তুমি তখন মাথায় রাখতে হবে। ছবির নেচার টেচার ইত্যাদি ইত্যাদি বা যা কিছু ডেসক্রিপশন করবো, সেগুলো কিন্তু দুটোর ক্ষেত্রে একই রকম হবে। ঠিক আছে, তাহলে এই যে টার্মগুলো বললাম, হ্যাঁ, সে টার্মগুলোর মানে তোমার কাছে পরিষ্কার তো এখন? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো সেটা হচ্ছে যে তুমি যখন মানে একটা মানে ওই 1859 এই সময় বিজ্ঞানী কার্চফ তিনি কি করেছিলেন, যে অনেক রকমের মেটেরিয়ালের তৈরি, কোনটা বলো কোনটা, না ওটা 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 ডিরাইভ করা যাবে, ওটা ডেরিভেশন হবে, বুঝলে তো? যে যখন তুমি এই রো নিউ ডি নিউ আর আর নিউ ডি নিউ কানেকশনটাকে বের করবে না, তখন এটা অটোমেটিক্যালি একের চাষিটা আসবে। মানে আমি আমার মতো করে ডিফাইন করছি না, তোমার এনার্জি ডেনসিটি থেকে যদি এনার্জি ফ্লাক্স তুমি বের করতে চাও, তাহলে অটোমেটিক্যালি একের চাষিটা আসবে। আমি ডেরিভেশনটা করে তোমাকে দেখাবো, ঠিক আছে? ঠিক আছে।
এইটা এটা মানে এটা সাডেনলি হচ্ছে এর ডেরিভেশনটা আমাকে কিন্তু করতে হবে। মানে এইটা কোথা থেকে এলো, হ্যাঁ, এই রিলেশনটা, সেই রিলেশনটা তুমি যদি জানতে চাও, তো রিলেশনটা আমরা করবো কিন্তু। হুম। আমাদের বইটা কিনেছো? হ্যাঁ, মানে অনেক কিছু হবে যেগুলো দেখবে তোমাদের, দেখবে এমনি ব্ল্যাক বডি রেডিয়েশন দেখবে তোমার সিলেবাসে উল্লেখ করা নেই। সেখানে আমরা অনেক কিছু জিনিস কি হয় একটু স্কিপ করে রেখে দেয়, যেগুলো মানে দেখো এটা লজিক্যাল কন্টিনিউশনের জন্য যতটুকু বলার কথা আমি বলবো, কিন্তু কি হয় অনেকটা সাবজেক্টে খুব ডিটেলে ঢোকার জন্য হয়তো দেখা যাচ্ছে যে সময়ের ক্রাইসিস থাকার জন্য আমি ডিটেলে ঢুকছি না। কিন্তু ওই বইটার কথা কেন বলছি, যেমন দেখবে আমাদের বইয়ে এই রিলেশনটা ডিরাইভ করা আছে, ঠিক আছে? এই রিলেশনটা যেমন ডিরাইভ করা আছে, আমার তো এই কনটেক্সটে রিলেশনটা ডিরাইভ করার জন্য তোমার সায়েন্স পিছিয়ে থাকবে না। আমি তো আমার মতো করে এগোতে পারবো, কিন্তু তুমি যদি ইন্টারেস্টেড হও এই রিলেশনটা কোথা থেকে এলো তুমি ডিরাইভ করতে চাও, তাহলে আমাদের বইয়ে কিন্তু ডেরিভেশনটা দেওয়া আছে, তুমি সেই মতো করে করতে পারো। মানে আমি মানে আমি ওই জন্য পার্ট ওয়ান আর লেকচার ওয়ান লেকচার টু এরকম ভাবে রেখেছি ব্ল্যাকবোর্ড এনআইগে ডিস্ট্রিবিউশনে। প্রথম ক্লাসে আমি যেটা চাইছি সেটা হচ্ছে জাস্ট ইনফরমেশন গুলো দিয়ে দিতে। সেকেন্ড ক্লাসে হচ্ছে আমি একটু ভেতরে ঢুকবো, ভেতরে ঢোকার পরে হচ্ছে ওই যে রেজাল্ট গুলোকে লেখা আছে সেই রেজাল্ট গুলো কি করে তুমি ডিরাইভ করবে হ্যানা তেনা, এইগুলো কি নিয়ে তারপরে আমাদের আলোচনাটা চলবে, ঠিক আছে? হলো। আচ্ছা, এবারে যেটা আমি জায়গায় ফিরে আসি, হুম, তাহলে আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে তোমার বিজ্ঞানী কার্চফ 1859 এই সময়ে বিভিন্ন মেটালের তৈরি ব্ল্যাক বডি বানিয়ে সেটা বিভিন্ন টেম্পারেচারে সে কিরকম এনার্জি ছাড়ছে, এনার্জি নিচ্ছে, বা সে এনার্জি ডেন্সিটিটাকে একটা ফ্রিকোয়েন্সি রেঞ্জে বা একটা ওয়েভলেন্থ রেঞ্জে সব ক্যালকুলেট করেছিলেন, করে তিনটে ইম্পর্টেন্ট ফিচার্স তিনি পান। তাই তিনটে ইম্পর্টেন্ট ফিচার মানে তিনিই তিনটে ইম্পর্টেন্ট ফিচার পেয়েছে এটা বলছি না, মানে কারচপের সময় থেকে শুরু হয়েছিল। পরবর্তীকালে হচ্ছে তোমার ধরো আহ, স্টিফান বোলজম্যান কিছুটা ইনপুট দিয়েছেন, এসবগুলো আছে আর কি। ভিন কিছুটা ইনপুট দিয়েছেন, তারপরে হচ্ছে তোমার র্যালে জিন্স তারা কিছুটা ইনপুট দিয়েছেন, ফাইনালি ইনপুটটা তো দেওয়া হয়েছে, প্ল্যান দিয়েছেন। কিন্তু এক্সপেরিমেন্টারি যে অবজারভেশন গুলো সেইগুলো একটুখানি তোমাকে দেখতে হবে। এবং যে এক্সপেরিমেন্টাল অবজারভেশন গুলো পাওয়া গেছে, সেই এক্সপেরিমেন্টাল অবজারভেশন গুলোকে না তিনটে পয়েন্টে তুমি সামারাইজ করতে পারো। সেটা হচ্ছে তিনটে ইম্পর্টেন্ট ফিচার্স অফ ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন কার্ভ। তাহলে সেটা হচ্ছে আমি ইম্পর্টেন্ট ফিচার্স, ইম্পর্টেন্ট ফিচার্স অফ ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন, ইম্পর্টেন্ট ফিচার্স অফ ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন। আচ্ছা, তিনটে ইম্পর্টেন্ট ফিচার আছে। প্রথমটা হচ্ছে, আগে ছবিটাকে আঁকি তাহলে তোমার পক্ষে ব্যাপারটা বোঝার সুবিধা হবে। ধর একটা ছবি এঁকে দিই, তাহলে আমি তারপর ডেসক্রাইবটা করতে পারবো সহজে। দেখো যখন রো নিউ ভার্সেস, আমি না সবটাই রো নিউ দিয়ে করছি, আমি আর নিউ দিয়ে করছি না। এই রোটাকে যখন তুমি নিউ এর রেসপেক্টে প্লট করলে তুমি যেটা দেখতে পাচ্ছ, প্রথমে নিউ বাড়ার সাথে সাথে এই এনার্জি ডেন্সিটিটা বাড়তে থাকে, ওটা একটা ম্যাক্সিমামে পৌঁছায়, পৌঁছে তারপর সেটা কমতে থাকে। এবং অবশ্যই এটা একটা টেম্পারেচারটা যখন তুমি ফিক্স রাখছো। এই যে। আচ্ছা, এইটাকেই তুমি ওয়েভ লেন্থের টার্মসে দেখতে পারো। ওয়েভ লেন্থের টার্মসে যদি তুমি দেখো, ওয়াই অ্যাক্সিস বরাবর রো নিউ বদলে রো ল্যামডা তুমি প্লট করছো, এখানে ল্যামডা প্লট করছো, তার ছবির নেচারটা হচ্ছে তোমার দেখতে চাই। এটা স্মুথ, আমার মানে আমার হাতটা নড়ে গেল। হ্যাঁ, আমি এখান থেকে দেখাচ্ছি, এরকম দেখতে হচ্ছে তোমার ছবিটা। হুম, এটা এরকম দেখতে হচ্ছে ছবিটা। এবং এটা যে ফ্রিকোয়েন্সিটা ম্যাক্সিমাতে যাচ্ছে সেটাকে নাম দিচ্ছি নিউ ম্যাক্স, আর যে ওয়েভ লেন্থ এটা ম্যাক্সিমায় যাচ্ছে সেটার নাম দিচ্ছি তুমি ল্যামডা ম্যাক্স। এবং এটা তো টিটাকে তুমি ফিক্স থেকে যেটা পার্টিকুলার টেম্পারেচার এটা করছো। আচ্ছা, এইটা যদি তুমি রো নিউ ভার্সেস আর নিউ লিখতে, বা রো ল্যামডার বদলে আর ল্যামডা লিখতে, ছবির নেচারটা কিন্তু এক্স্যাক্টলি একই রকমের হতো। সেখানে আমি সবটাই তোমার ওই এনার্জি ডেন্সিটির টার্মসে করছি, তুমি চাইলে কিন্তু
এনার্জি ফ্লাক্সের টার্মসে করতে পারো। তাহলে এই যে ছবি দুটো আঁকা হলো, এই ছবিগুলোকে যদি আমি ভাষায় বলি কি হচ্ছে, দেখ একটা কনস্ট্যান্ট টেম্পারেচার উইথ ইনক্রিজ ইন ফ্রিকোয়েন্সি, এনার্জি ডেন্সিটি রো নিউটা ইনক্রিজ করছে, রিচেস ম্যাক্সিমাম ভ্যালু, দেন ডিক্রিজেস। আর পার্টিকুলার ফ্রিকোয়েন্সি, যে ফ্রিকোয়েন্সিতে রো নিউটা ম্যাক্সিমাম হচ্ছে তাকে বলছি নিউ ম্যাক্স। আর উল্টো দিকে এই ডান দিকের ছবিটা তুমি বলতে পারো যেহেতু ফ্রিকোয়েন্সি এখানে বাড়ছিল, এখানে ওয়েভ লেন্থটা কমবে, ওই ডিক্রিজ ইন ওয়েভ লেন্থ এনার্জি ডেন্সিটি ইনক্রিজ করছে, ওটা একটা ম্যাক্সিমামে পৌঁছে, তারপর সেটা কমছে। আর পার্টিকুলার ওয়েভ লেন্থ যেখানে গিয়ে রো ল্যাম্বডা ম্যাক্সিমাম হচ্ছে সেটা হচ্ছে তোমার ল্যাম্বডা ম্যাক্স। ঠিক আছে, তাহলে কি হলো, একটা কনস্ট্যান্ট টেম্পারেচার at a constant temperature with increase in frequency energy density rho nu first increases, it reaches a maximum value, then decreases. But the frequency at which rho nu is maximum is called the new max. So at constant temperature with increase in frequency, energy density rho nu first increases, it reaches a maximum value, then decreases. The frequency at which rho nu is maximum is called new max. ঠিক আছে, এটা আচ্ছা, এবার এটাকে তুমি মানে ওয়েভ লেন্থের টার্মসে বলতে পারো। হ্যাঁ, এটা হচ্ছে, এটা আমি যেটা বললাম এটা ফ্রিকোয়েন্সির টার্মসে। ওয়েভ লেন্থের টার্মসে বললে কি হবে না, এটা একই ফিচার মানে ফার্স্ট ফিচারের মধ্যেই পড়ছে, কিন্তু শুধু ফ্রিকোয়েন্সির টার্মসে না লিখে আমি ওয়েভ লেন্থের টার্মসে বলছি। তাহলে অ্যাট এ কনস্ট্যান্ট টেম্পারেচার উইথ ইনক্রিজ না করে উইথ ডিক্রিজ ইন ওয়েভ লেন্থ করে দিই, উইথ ডিক্রিজ ইন ওয়েভ লেন্থ energy density rho lambda first increases, it reaches a maximum value, then decreases. The wavelength at which rho lambda is maximum is called the lambda. দেখো তাহলে এই যে প্রথম যে ছবিটা পেয়েছো এবং ছবিটাকে ভাষায় যেভাবে লিখলাম, এইটা হচ্ছে তোমার বেসিক্যালি পস্টুলেট বলছি, মানে ফিচার 1 ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন যে কার্ভ, সেই কার্ভের ফার্স্ট ফিচার হচ্ছে এইটা। এটা পরিষ্কার তো, কোনো অসুবিধা আছে? হুম, হ্যাঁ, না না, এটা কি হচ্ছে দেখো, এইটা হচ্ছে না, এইটা ব্যাপারটা কিরকম করে দেখো, দুটো একই ব্যাপার, মানে একটা ম্যাক্সিমা দিয়ে যাচ্ছে এদিকেও কম এদিকেও কম। এবার প্রথম ছবিটা যখন ডেসক্রাইব করলাম তখন কিভাবে ডেসক্রাইব করলাম, যে ফ্রিকোয়েন্সি বাড়ার সাথে সাথে কি হচ্ছে আমি সেটা দেখাচ্ছি। এক্স অ্যাক্সিস বরাবর ফ্রিকোয়েন্সি বাড়ছে, তার মতো করে রোনিউটা কি হচ্ছে, মাঝে মাঝে হয়তো নেটের একটু অসুবিধা করছে। হ্যাঁ, দেখো যেটা বলছিলাম যে প্রথম যেটা রো নিউ বাসের নিউ প্লটটাকে যখন আমি ডেসক্রাইব করলাম, কিভাবে ডেসক্রাইব করলাম, যে ফ্রিকোয়েন্সি বাড়ার সাথে সাথে রো নিউটা বাড়ছে, ওটা ম্যাক্সিমামে পৌঁছাচ্ছে, তারপর কমছে। এবারে নিউ এবং ল্যাম্বডা তো ইনভার্সলি রিলেটেড,
তাহলে আমি এই ধরো যদি ফ্রিকোয়েন্সির ছবিটাকে আমি ওয়েভলেন্থের ছবিতে কনভার্ট করতে চাই কি করব? না, যখন তোমার ফ্রিকোয়েন্সি কম তখন ওয়েভলেন্থ খুব বেশি, মানে ফ্রিকোয়েন্সি টেন্স টু জিরো মানে হচ্ছে ওয়েভলেন্থ টেন্স টু ইনফিনিটি। তারপর ফ্রিকোয়েন্সি বাড়ছিল মানে কি হচ্ছে না ওয়েভলেন্থ কম ছিল। মানে আমি ছবিটাকে এইরকম করে ভাবছি যে আমি যখন ধরো ফ্রিকোয়েন্সি বাড়ার রেসপেক্টে দেখছি যে ফ্রিকোয়েন্সি বাড়ছে, এনার্জি ডেন্সিটি এইরকম ভাবে বাড়ছে, এইরকম ভাবে জিনিসটা যাচ্ছে। তাহলে ফ্রিকোয়েন্সি যখন বাড়া মানে কি ওয়েভলেন্থটা কমা, অ্যাজ ইফ এই ওয়েভলেন্থটা এইরকম ভাবে তোমার কমছে আর কি। বুঝতে পেরেছো? ব্যাপারটা কিছুই না, এখানে ফ্রিকোয়েন্সিটা বাড়ছে, তার সাথে সাথে এনার্জি ডেন্সিটিটা বাড়ছে, ম্যাক্সিমামে পৌঁছে তারপর কমছে। আর ফ্রিকোয়েন্সি এবং ওয়েভলেন্থ তো ইনভার্সলি রিলেটেড, কারণ ফ্রিকোয়েন্সি হচ্ছে সি বাই ল্যাম্ডা, তাহলে ফ্রিকোয়েন্সি বাড়া মানে ওয়েভলেন্থ কমা। তা ফ্রিকোয়েন্সি বাড়ার রেসপেক্টে এটা দেখছি, মানে এখানে হচ্ছে ওয়েভলেন্থ কমার রেসপেক্টে দেখছি, আর কিছু না। বুঝেছো? না না, মিরর ইমেজ হবে না। কারণটা কি? কারণটা হচ্ছে তোমার তো জিনিসটা হচ্ছে নিউ এবং ল্যাম্ডা তাতে ইনভার্সলি রিলেটেড। ইনভার্সলি রিলেটেড হলে তো মিরর ইমেজ হবে না, তাই না? মানে ব্যাপারটা দেখো, মানে জিনিসটা হচ্ছে তুমি দুটো অ্যাসিম্পটোটিক জায়গাগুলোকে বুঝতে পারবে। অ্যাসিম্পটোটিক জায়গা মানে এখানে ফ্রিকোয়েন্সি জিরোর দিকে, মানে এখানে ওয়েভলেন্থ ইনফিনিটির দিকে। এখানে ফ্রিকোয়েন্সি ইনফিনিটির দিকে মানে যে ওয়েভলেন্থ জিরোর দিকে। এবার খেয়াল করে দেখো, ফ্রিকোয়েন্সি ইনফিনিটি হতে পারে না। ফ্রিকোয়েন্সি ইনফিনিটি হতে পারে না, এবার তাহলে ওয়েভলেন্থ তোমার জিরো হতে পারে না। আচ্ছা, এবারে তুমি এখানে না হয় ফ্রিকোয়েন্সিটা জিরো বলে তুমি জিরো থেকে স্টার্ট করতে পারতে। এবারে ফ্রিকোয়েন্সি যখন জিরো তার করসপন্ডিং ওয়েভলেন্থ হতে হবে ইনফিনিটি। এবার ইনফিনিটি মানে তো অনেক দূরে, অত দূর থেকে তুমি আনতে পারছো না। ঠিক আছে? তাহলে নেচারটা তো বেসিক্যালি একই রকমের থাকছে। মানে মিরর ইমেজ মানে ব্যাপারটা কি হচ্ছে, ওই তো মিরর ইমেজটা কোথা থেকে এলো? ওই যে একটা ইনক্রিজ করার রেসপেক্টে বলেছে, একটা ডিক্রিজ করার রেসপেক্টে বলেছে। মানে মিরর ইমেজ মানে তুমি তো অপোজিট এফেক্টের কথা বলছো। এই অপোজিট এফেক্টের কথাই তো এই জন্য বলছি আমি, এটা ফ্রিকোয়েন্সি বাড়ার রেসপেক্টে বলছি, এক্ষেত্রে ওয়েভলেন্থ কমার রেসপেক্টে বলছি। এইখানে হচ্ছে ওই তোমার যেটা সকল মিরর ইমেজ হয়ে যাবে বলছো, বা জিনিসটা মানে প্রপার্টিটা পাল্টে যাবে বলছো, সেটা এই জায়গা থেকে আসছে। যে প্রথম ছবিটা তুই পরের ছবিটা ধরো এক্সিস্ট করতো না, প্রথম ছবিটা ধরো এক্সিস্ট করছে, রো নিউ ভার্সেস নিউ। এবারে তুমি যেহেতু দেখবে যে নিউ এবং ল্যাম্ডা তারা রিলেটেড, তাহলে এই ছবিটাকে যদি তুমি নিউ এর বদলে তুমি ল্যাম্ডা দিয়ে ডেসক্রাইব করার চেষ্টা করো, তুমি কি করবে? তা প্রথম থেকে ফ্রিকোয়েন্সি বাড়ছিল, তাহলে প্রথম থেকে ওয়েভলেন্থ কমছে, এটা একটা ম্যাক্সিমামে পৌঁছালো, এটা একটা ম্যাক্সিমামে পৌঁছালো। পরের দিকে ফ্রিকোয়েন্সি বাড়ছে, এদিকে বলো ওয়েভলেন্থটা আরো কমছে। এইভাবেই জাস্ট বলবো। ঠিক আছে? বুঝতে পেরেছো? আর কিছু না। আচ্ছা, নেক্সট যেটা সেটা হচ্ছে যে তাহলে আমি যেটা করলাম সেটা কিসে? না, আমি যেটা করলাম সেটা হচ্ছে তোমার পুরোটাই তোমার ওই এর টার্মসে, মানে তোমার মানে একটা পার্টিকুলার টেম্পারেচারে, মানে এই যে ফিচারগুলোকে আলোচনা করে একটা পার্টিকুলার টেম্পারেচার। এবার কথা হচ্ছে যে আমি টেম্পারেচারটাকে চেঞ্জ করি, দুটো ডিফারেন্ট টেম্পারেচারে দেখছি। আচ্ছা, দুটো ডিফারেন্ট টেম্পারেচারে দেখলে জিনিসটা কিরকম হবে দেখো। দেখো, দুটো ডিফারেন্ট টেম্পারেচারে মানে হচ্ছে একটা লো টেম্পারেচার, একটা হাই টেম্পারেচার। আমি যদি ছবিগুলো প্রথমে এঁকে ফেলি, সেই ছবিগুলো কেমন হচ্ছে দেখো। তারপর আমি এটাকে ভাষায় লিখছি। ধরো প্রথমে ফ্রিকোয়েন্সি টার্মস জিনিসটাকে দেখো। আগে ফ্রিকোয়েন্সি টার্মসে জিনিসটাকে দেখি প্রথমে। এই ফ্রিকোয়েন্সি, এই ধরো তোমার রোনি। তাহলে আমি একটা ফ্রিকোয়েন্সিতে কেমন করে ছবিটাকে দেখেছিলাম, সরি, একটা পার্টিকুলার টেম্পারেচার ছবিটা কিরকম করে দেখলাম। ধরে না এটা হচ্ছে আমার T1 টেম্পারেচারে, এবং সেখানে কি হয়েছে, এটা এটা হচ্ছে তোমার নিউ ম্যাক্স। এবার আর একটা টেম্পারেচার আমি দেখছি এখানে T2টা গ্রেটার দেন T1, তার ছবিটা কেমন হয় দেখো। ছবিটা এখান থেকে গেল, আর একটু দূর পর্যন্ত গেল, দূর পর্যন্ত গিয়ে এইটা তোমার এদিকেও তোমার আরেকটু অনেকটা দূর পর্যন্ত যাচ্ছে T2। যেখানে তুমি দেখতে পাচ্ছ এই যে ম্যাক্সিমামের যে পজিশনটা, সেই পজিশনটা যদি তুমি এখন নিউ ম্যাক্স প্রাইম বলো, দেখো এটা কিন্তু তোমার হায়ার টেম্পারেচার থেকে শিফট করে গেছে। এটা সরি, মানে হায়ার ফ্রিকোয়েন্সি থেকে শিফট করে গেছে। এটা ভাষা তারপর আমি পরে লিখছি। আচ্ছা, এটাকেই যদি ওয়েভ লেন্থের টার্মসে লেখা হয়, এদিকে ধরো ওয়েভ লেন্থ, এদিকে হচ্ছে
রো ল্যামডা যখন তুমি লিখছো কি হচ্ছে, ধরো একটা ছবি হচ্ছে, প্রথমে এঁকে নিই, এইটা হচ্ছে T1 টেম্পারেচারের ছবিটা। আর T2 টেম্পারেচার ছবিটা যখন তুমি আঁকবে তখন যেটা হবে, এরকম দেখতে ছবি হলো। এইখানে তোমার আগে ছিল এটা ল্যামডা ম্যাক্স, আর যখন আমি T2 টেম্পারেচারে গেলাম যেখানে T2 টা গ্রেটার দ্যান T1 হলো, তখন কিন্তু তোমার ল্যামডা ম্যাক্স প্রাইমটা এখন কি হচ্ছে না, শর্টার ওয়েভলেন্থে শিফট করছে। আচ্ছা, এবারে এই যে তুমি তাহলে কি ছবিটাকে যদি ডেসক্রাইব করে কি হচ্ছে দেখো, উইথ ইনক্রিজিং টেম্পারেচার নেচার অফ দ্য ডিস্ট্রিবিউশন কার্ভ রিমেন্স দ্য সেম, মানে প্রথমে বাড়বে, ম্যাক্সিমামে পৌঁছাবে, তারপর কমবে, যে নেচারটা একই থেকে যাচ্ছে। কিন্তু যেটা হচ্ছে যে এরিয়া আন্ডার দ্য কার্ভ, এই এরিয়া আন্ডার দ্য কার্ভ না টোটাল এনার্জি ডেন্সিটি রিপ্রেজেন্ট করে, সেইটা কিন্তু বেড়ে যাচ্ছে উইথ ইনক্রিজিং টেম্পারেচার। তার সাথে সাথে নিউ ম্যাক্সটা হায়ার ফ্রিকোয়েন্সিতে এবং ল্যামডা ম্যাক্সটা কি হচ্ছে না শর্টার ওয়েভলেন্থে শিফট করছে। ঠিক আছে, তাহলে কি হলো না, উইথ ইনক্রিজিং টেম্পারেচার with increasing temperature nature of the distribution curve remains the same, but the area under the curve that represents total energy density increases। তার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, নিউ ম্যাক্স shifts to higher frequency and lambda max shifts to shorter wavelength in such a way that T into lambda max এইটা হচ্ছে তোমার কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ টেম্পারেচার বাড়ছে যখন ওয়েভলেন্থটা কমছে এমন হবে যাতে করে টি ল্যামডা ম্যাক্স এই গুণফলটা কনস্ট্যান্ট থেকে যায়। So with increasing temperature, nature of the distribution curve remains the same, but the area under the curve that represents the total energy density increase করছে। তার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, নিউ ম্যাক্স শিফট টু হায়ার ফ্রিকোয়েন্সি আর ল্যামডা ম্যাক্স শিফট টু শর্টার ওয়েভলেন্থ ইন সাচ এ ওয়ে দ্যাট টি ইনটু ল্যামডা ম্যাক্স হচ্ছে তোমার কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। এইটা তাহলে এইটা হচ্ছে তোমার সকল ফিচার 2। আর এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো, যে তোমার এই যে দুটো কার্ভ, এই দুটো কার্ভ হচ্ছে এই প্রথম যে কার্ভটা পার্টিকুলার টেম্পারেচারে, পরের কার্ভটা আরেকটা পার্টিকুলার টেম্পারেচারে, এই দুটো কার্ভ কিন্তু ইন্টারসেক্ট করে, কারণ একই পার্টিকুলার টেম্পারেচার মানে হচ্ছে এরা হচ্ছে আইসোথাম, টু আইসোথাম নেভার ইন্টারসেক্ট, সেখানে এই দুটো কার্ভ কিন্তু কখনো ইন্টারসেক্ট করবে না। তুমি এটা খেয়াল রাখবে ছবি আঁকার সময়, এই ফিচারগুলোকে যখন মাথায় রাখছে অ্যাট দ্য সেম টাইম কিন্তু তার কাট করবে না, সেটা মাথায় রাখবে, কারণ দুটো আইসোথাম কখনো ইন্টারসেক্ট করে না। ঠিক আছে, মানে কেউ হয়তো সেই ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন লেখার সময় হচ্ছে জাস্ট এরকম ক্রস করে জাস্ট করিয়ে দিল, সেটা করলে চলবে না কিন্তু, মানে এটা কোনোটাই মানে এই দুটো লাইন কিন্তু কোনোভাবে ক্রস করবে না, এখানেও দুটো লাইন কিন্তু এক অপরকে কখনো ইন্টারসেক্ট করবে না, কারণ দুটো আইসোথাম নেভার ইন্টারসেক্ট। এটা তুমি একটা অ্যাডিশনাল জিনিস মাথায় রেখে দিও। ঠিক আছে, আমি এখানে জাস্ট একটুখানি পয়েন্ট আউট করে দিই আর কি, তোমার কাজে লাগবে বলে, যে টু আইসোথাম নেভার ইন্টারসেক্ট। সরি, এইটা আসলে দেখলেই তোমার মনে পড়ে যাবে যে আমি অ্যাকচুয়ালি কেন এটাকে বলতে চেয়েছি, কারণ যে দুটো ছবি আঁকা হয়েছে দুটো ছবি কিন্তু একে অপরকে ইন্টারসেক্ট করছে না, টু আইসোথাম নেভার ইন্টারসেক্ট। হলো, দেখো ফিচার 2টা বুঝতে পেরেছো? হুম,
আচ্ছা এই যে টি আচ্ছা এই যে টি ল্যামডা ম্যাক্সটা কনস্ট্যান্ট হয়ে গেল, অর্থাৎ টেম্পারেচার বাড়ালে ল্যামডা ম্যাক্সটা শর্টার ওয়েভলেন্থে শিফট করছে। এই যে এই টি ল্যামডা ম্যাক্সটা কনস্ট্যান্ট হয়ে যায়, এটা আমি পরে আবার ভালো করে বলবো। এইটাকে বলা হয় ভিনস ডিসপ্লেসমেন্ট ল। এইটা হচ্ছে তোমার ভিনস এটা হচ্ছে ভিনস ডিসপ্লেসমেন্ট ল। হ্যাঁ, আমি ভিন ডিসপ্লেসমেন্ট লটা নিয়ে ডিটেল আরো কথাবার্তা বলবো। তাহলে দেখো, ফিচার টুটা বুঝতে পেরেছো? কোনো অসুবিধা হয়েছে? ঠিক আছে, আচ্ছা। আর ৩ নম্বর ফিচারটা বেশ ইন্টারেস্টিং। সেটা হচ্ছে যে এই যে ছবিগুলো আমি যখন আঁকলাম, ২ নম্বর ফিচার বা ১ নম্বর ফিচারে যে ছবিগুলো এঁকেছি, এই ছবিগুলোকে আঁকার সময় কিন্তু একবারও আমি কোন মেটেরিয়ালের তৈরি ব্ল্যাক বডি সেটা আমি বলছি না। মানে যতক্ষণ পর্যন্ত এটা পারফেক্ট ব্ল্যাক বডি বা আদর্শ কৃষ্ণ বস্তু, সেটা কোন মেটালের তৈরি ব্ল্যাক বডি বা কোন মেটেরিয়ালের তৈরি ব্ল্যাক বডি সেটা কিন্তু আলাদা করে বলার কোনো দরকার পড়ছে না। তাহলে এটা কথা সেটা হচ্ছে এই যে তোমার a black body energy distribution curve that is independent of the material by which the black body is made up, বা অন্যভাবে বলতে গেলে black body energy distribution curve হচ্ছে ইউনিভার্সাল। হ্যাঁ, কোন মেটেরিয়াল তৈরি ব্ল্যাক বডি সেটা নিয়ে তোমার মাথা ঘামানোর দরকার নেই। কি হচ্ছে না, ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন কার্ভ, ব্ল্যাক বডি এনার্জি distribution curve is universal. Universal. That is, it is independent of the material by which the black body is made of. মানে ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন কার্ভ হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য মেটেরিয়াল বাই হুইচ দ্য ব্ল্যাক বডি ইজ মেড আপ, বা ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন কার্ভ হচ্ছে ইউনিভার্স। এটা বিজ্ঞানী কার্ভস, ওই বললাম না 1859 তিনি বিভিন্ন মেটেরিয়ালের থেকে ব্ল্যাক বডি বানিয়ে এই একই রকমের ছবি পেয়েছিলেন। সেই রেসপেক্টে ছবির যে নেচার গুলো, সেটা কিন্তু তোমার কোন মেটেরিয়ালের তৈরি ব্ল্যাক বডি তার উপরে কোনোভাবে ডিপেন্ড করছে না, তখন পর্যন্ত ওটা একটা পারফেক্ট ব্ল্যাক বডি। তাহলে এই 3টে ইম্পর্টেন্ট ফিচার্স, সেটা ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন কার্ভ যখন আমি আঁকছি বা বলছি, তার জন্য খুব ইম্পর্টেন্ট। দেখো, তাহলে এই যে 3টে ফিচার বললাম, সেটা কারো কিছু অসুবিধা হয়েছে কিনা বলো। ঠিক আছে, ঠিক আছে বাবু। আচ্ছা, আচ্ছা, এবারে এই যে ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশনের যে ইম্পর্টেন্ট ফিচার গুলো ছিল, সেগুলো থেকে সামারাইজ করে তো তুমি এই জায়গায় অ্যাকচুয়ালি পৌঁছেছ। হ্যাঁ, ঠিক আছে। মানে আসলে অনেক দিন থেকে মানুষ অনেক এক্সপেরিমেন্ট করেছে, সেই এক্সপেরিমেন্ট গুলোকে সামারাইজ করে ফাইনাল রেজাল্টটা যে সেখানে বলা হয়েছে আর কি। ঠিক আছে। তাহলে এবারে এই কিছু অন্তত এক্সপেরিমেন্টের কথা যা বলা যাক। মানে আসলে যে যে জিনিসগুলোকে সামারাইজ করা হলো, তার পিছনে কাদের কাদের অবদান আছে আর কি, সেইটা নিয়ে একটু জাস্ট কথাবার্তা বলার দরকার আছে। সেটা হচ্ছে যে তোমার প্রথম যে লোকটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বিজ্ঞানী কার্চফ। বিজ্ঞানী কার্চফ 1859-এ তিনি পারফর্ম experiments with black bodies made up or made of various materials and obtain similar
ডিস্ট্রিবিউশন কার্ভ, এইটা। সেই ক্ষেত্রে তিনি এটা বললেন যে মানে দিস লিডস টু দ্য কনক্লুশন দ্যাট black body energy distribution curve are universal। এইটা তাহলে কার্চফের কন্ট্রিবিউশন হচ্ছে তিনি এক্সপেরিমেন্টটা প্রথম করেছিলেন, হ্যাঁ, যে বিভিন্ন মেটেরিয়ালের তৈরি ব্ল্যাক বডি নিয়ে তার জন্য ডিস্ট্রিবিউশন কার্ভটাকে এঁকে দেখলে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু একই রকমের ডিস্ট্রিবিউশন কার্ভটাকে পাচ্ছ, সেখান থেকে কনক্লুড করা গেল যে ব্ল্যাক বডি ডিস্ট্রিবিউশন কার্ভটা হচ্ছে ইউনিভার্সাল। এবং তিনি প্রথম এই ব্ল্যাক বডি টার্মটা কয়েন করেন, হ্যাঁ, মানে হি ফার্স্ট কয়েন দ্য টার্ম ব্ল্যাক বডি রেডিয়েশন। এই ব্ল্যাক বডি রেডিয়েশন এই যে টার্মটা তিনি প্রথম উল্লেখ করেন। আচ্ছা, তারপরে আমরা যে অবজারভেশনটায় যাব সেটা হচ্ছে তোমার 1879 আর 1884 এই দুটো বছরে। এই 1879-এ বিজ্ঞানী স্টিফান তিনি কি করলেন, তিনি হচ্ছে গেভ এ ফিটিং ফর্মুলা। একটা ফিটিং ফর্মুলা দিলে কি মানে ব্যাপারটা দেখো, যে টেম্পারেচার বাড়ালে টোটাল এনার্জি ডেন্সিটিটা বাড়ে, এটা আমি দেখেছি। মানে যেটা ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশনের যে সেকেন্ড ফিচার, সেখানে তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ যে উইথ ইনক্রিজিং টেম্পারেচার নেচার অফ দ্য ডিস্ট্রিবিউশন কার্ভ রিমেন্স দ্য সেম, বাট দ্য এরিয়া আন্ডার দ্য কার্ভ দ্যাট রিপ্রেজেন্টস দ্য টোটাল এনার্জি ডেন্সিটি সেটা ইনক্রিজ করছে। তার মানে টেম্পারেচার বাড়ালে এনার্জি ডেন্সিটিটা বাড়ে। আর কেমন করে বাড়ে, স্টিফেন তিনি একটা ফিটিং ফর্মুলা দিলেন, গেবে ফিটিং ফর্মুলা। হ্যাঁ, মানে এক্সপেরিমেন্ট ফিটিং ফর্মুলা থেকে বলা হয়তো ফিটিং ফর্মুলাটা বলাটা ভুল হচ্ছে। মানে তিনি একটা মানে বেসড অন এক্সপেরিমেন্ট স্টিফেন একটা জাস্ট রিলেশন, এম্পিরিক্যাল রিলেশন, ফিটিং না বলে এম্পিরিক্যাল রিলেশন তিনি দিলেন আর কি। তাহলে বেসড অন এক্সপেরিমেন্টাল রেজাল্টস Stefan gave an empirical equation that relates total energy flux with temperature। কি সেটা, তিনি বললেন যে টোটাল এনার্জি ফ্লাক্সটা ধরো যদি আমি এটা এম টি দিয়ে এক্সপ্রেস করি, যেটা বেসিক্যালি আর নিউ ডি নিউ, তুমি জিরো থেকে ইনফিনিটি ইন্টিগ্রেট করছো, মানে আর নিউ ডি নিউটা হচ্ছে এনার্জি ফ্লাক্স উইদিন দ্য ফ্রিকোয়েন্সি নিউ আর নিউ প্লাস ডি নিউ। এবার ফ্রিকোয়েন্সিটা জিরো থেকে ইনফিনিটি যা খুশি হতে পারে, তাহলে পুরোটাকে যদি ইন্টিগ্রেট করে তাহলে এরিয়া আন্ডার দ্য কার্ভ হয়ে গেলে সেটাকে বলছি টোটাল ফ্লাক্স। যেটা টোটাল ফ্লাক্স যেটা ইন্টিগ্রাল জিরো থেকে ইনফিনিটি আর নিউ ডি নিউ, সেইটা তিনি বললেন এটা হচ্ছে সিগমা টি টু দি পাওয়ার 4 হয়। এটা হচ্ছে তোমার ফিটিং ফর্মুলাটা, যেখানে মানে এটা এই মানে আর নিউ ডি নিউটা তো আমি আলাদা করে লিখলাম, বেসিক্যালি টোটাল ফ্লাক্সটা সেটা হচ্ছে সিগমা টি টু দি পাওয়ার 4 এটা। হ্যাঁ, আচ্ছা, এটা এক কাজ করে, এটা হয়তো তোমার কনফিউজিং হয়ে যেতে পারে। আমি এমটিটা সিগমা টি টু দি পাওয়ার 4 এটাই বলছি, যেখানে এমটির মানেটা তারপর আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে এমটিটা, এই এমটিটা হচ্ছে তোমার এমটা হচ্ছে টোটাল ফ্লাক্স হুইচ ইজ এ ফাংশন অফ টেম্পারেচার বলে ব্র্যাকেটের মধ্যে টিটাকে লেখা হয়েছে এইটা। এইটা বেসিক্যালি তোমার স্টিফান ল। ল্যাটার এটাকেই বলা হবে ল্যাটার, ইট উইল বি কল স্টিফান বোজম্যান ল। কারণটা কি, কারণ এই 1984 সালে বিজ্ঞানী বোলজম্যান তিনি এই স্টিফান লটাকে ডিরাইভ করলেন ফ্রম থার্মোডাইনামিক কনসিডারেশন। মানে 1884-এ
বোলজম্যান 1884 বোলজম্যান derived Stephen's law from thermodynamic consideration বা থার্মোডাইনামিক কনসিডারেশন। থার্মোডাইনামিক্সটাকে মাথায় রেখে তিনি এই স্টিফান লটাকে ডিরাইভ করলো, সেই জন্য এই লটাকে বলেছে স্টিফান বোলজম্যান ল। আচ্ছা, এই যে এমটিটা এমটিটা সেটা হচ্ছে তোমার টোটাল ফ্লাক্স, যেটা হচ্ছে তোমার এই যে আর নিউ ডি নিউ, এইটা তোমাকে ইন্টিগ্রেট করতে হবে নিউটা 0 থেকে ইনফিনিটি পর্যন্ত, তাহলে তোমার টোটাল ফ্লাক্সটা বেরিয়ে যাবে। মানে থিওরিটিক্যালি যখন টোটাল ফ্লাক্সটা আমি ক্যালকুলেট করবো, তখন এই রো নিউ ভার্সেস নিউ প্লট তুমি করেছো, সেই প্লটের আন্ডারে যে এরিয়াটা, সেটা বেসিক্যালি টোটাল ফ্লাক্স রিপ্রেজেন্ট করছে, সেটা ইন্টিগ্রাল 0 টু ইনফিনিটি আর নিউ ডি নিউ। মানে বেসিক্যালি ধরো কেউ যদি এই রকম করে, আমি তো রো নিউ ভার্সেস নিউ ছবিটাকে আঁকি, কেউ যদি আর নিউ ভার্সেস নিউ ছবি আঁকতো, ধরো এখানে আর নিউ ভার্সেস নিউ ছবি যদি কেউ আঁকে, তো ছবির নেচারটা একই রকমের হবে কোন একটা গিভেন টেম্পারেচারে। এইটা হলো কোন একটা গিভেন টেম্পারেচার, তাহলে এর আন্ডারে যে এই যে এরিয়াটা, এই এরিয়াটা পুরোটা হচ্ছে তোমার এমটির ভ্যালু। কার্ভের আন্ডারে এই এরিয়াটা, এইটা এইটা হচ্ছে তোমার বেসিক্যালি ইন্টিগ্রাল 0 থেকে ইনফিনিটি আর নিউ ডি নিউ ভ্যালু। বুঝতে পারলে? তা দেখো, তাহলে এই যে স্টিফান বোলজম্যান ল, সেইটা কিন্তু তোমার ক্লিয়ারলি বলে দিচ্ছে যে এই যে টোটাল এনার্জি ডেনসিটি বা এনার্জি ফ্লাক্সটা হচ্ছে তোমার এর সাথে বাড়বে। আচ্ছা, এবারে জিনিস বলে দিই দেখো, তা যেহেতু তোমার এই আর নিউ ডি নিউটা আমি লিখেছিলাম কত, 1/4 সি ইন্টু রো নিউ ডি নিউ, এই তো ইন্টিগ্রাল 0 থেকে ইনফিনিটি আর নিউ ডি নিউটাকে করি, তাহলে 1/4 সিটা কনস্ট্যান্ট রয়ে গেল, ইন্টিগ্রাল 0 থেকে ইনফিনিটি রো নিউ ডি নিউ, তাহলে এইটা যদি তোমার টোটাল এনার্জি ফ্লাক্স হয়, সেটা হবে 1/4 সি ইন্টু, এইটা হচ্ছে তোমার টোটাল এনার্জি ডেনসিটি। ঠিক আছে, এইটা তাহলে এই যে এমটির সঙ্গে ইটির সম্পর্ক হচ্ছে এইটা, এমটিটা যেমন টোটাল ফ্লাক্স, এই ইবার টিটা হচ্ছে তোমার টোটাল এনার্জি ডেনসিটি। এটা একে অপরের সাথে এইরকম ভাবে রিলেটেড আর কি। মানে কেউ যদি ধরো এইটা এরকম করে লিখতে চাইতো, তাহলে এনার্জি ডেনসিটির টার্মসে যদি কেউ লেখে, তাহলে সে কি করবে, 4/c ইন্টু এমটি লিখবে, তাহলে 4/c ইন্টু সিগমা টি টু দি পাওয়ার 4 লিখবে। সেটাকে তুমি ধরে নাও এ টি টু দি পাওয়ার 4 লিখে দাও, এটা যেখানে এই এটা হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার এ এর সঙ্গে সিগমা রিলেশনটাতে কি হলো, এ কোনটাকে নিয়েছে 4/c ইন্টু সিগমা, এটা হচ্ছে তোমার 4/c ইন্টু সিগমা। এটা মানে পুরোটাকে তুমি এনার্জি ডেনসিটির টার্মসে যদি করো, দেখো এনার্জি ডেনসিটিটাও তুমি দেখতে পাচ্ছ টেম্পারেচারের ফোর্স পাওয়ার সঙ্গে প্রপোর্শনাল। তার মানে এই যে বলা হয়েছিল যে টেম্পারেচার বাড়ানোর সাথে সাথে এনার্জি ডেনসিটিটা বাড়ছে, কিন্তু ঠিক এক্স্যাক্টলি কেমন করে বাড়ছে, বা টোটাল ফ্লাক্সটা বাড়ছে, কিন্তু এক্স্যাক্টলি কেমন করে বাড়ছে না, যে টেম্পারেচারের ফোর্স পাওয়ারের সঙ্গে এটা তোমার বাড়ছে। হ্যাঁ, কেন যে হচ্ছে আসলে বুঝতে পারছি না, বুঝলে? হেডফোন লাগবে মনে হচ্ছে। মানে হেডফোনের জন্য হচ্ছে নাকি ইন্টারনেট স্লো বলে হচ্ছে? মানে লেখাটা ঠিকঠাক করে আসছে, তাই তো? যখন লিখছি সেটা কি কেটে কেটে আসছে লেখাটা? হুম, কিরে, আসছে না? না, এখন তো লিখছি না, মানে যে ব্ল্যাঙ্ক পেজে গেলাম,
ঠিক আছে? ঠিক আছে, হয়ে যায়। আচ্ছা, চলো। তো চলো, তাহলে এবারে দেখো, তাহলে এটা হচ্ছে সেকেন্ড ইম্পর্টেন্ট অবজারভেশন, যেটা যেটা আমার বলার দরকার ছিল। আচ্ছা, না এক সেকেন্ড, একটুখানি বস না। হ্যাঁ, দেখো, থার্ড যে জিনিসটা তোমার অ্যাকচুয়ালি দরকার, সেটা হচ্ছে যে 1893-তে 1893-তে তোমার বিজ্ঞানী ভিন, তিনি gave a fitting formula for black body energy distribution. Give a fitting formula for black body energy distribution, মানে ডিস্ট্রিবিউশন কার্ভ। মানে তিনি এক্সপেরিমেন্টাল ছবিটা দেখেছেন, সেই এক্সপেরিমেন্টাল ছবি থেকে তিনি একটা কার্ভ, মানে একটা ফর্মুলা দেওয়ার চেষ্টা করেন, মানে এক্সপেরিমেন্টাল কার্ভটাকে যেন সেটা এটা দিয়ে ব্যাখ্যা করা যায়। সেটা কি দিচ্ছেন তিনি? তিনি বলছেন যে আমি যদি এই রো ল্যামডা ডি ল্যামডাটাকে a বাই ল্যামডা টু দি পাওয়ার 5 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস বি বাই ল্যামডা টি ডি ল্যামডা এইরকম ভাবে যদি ফিট করি, তাহলে এইখান থেকে কিন্তু ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন কাপটাকে এক্সটেন্ড করতে পারা যাবে, এবং সত্যিও যায়ও। মানে এই রো ল্যামডা ডি ল্যামডা থেকে বাদ দাও, বাঁ দিকে রো ল্যামডা আর ডান দিকে হচ্ছে a বাই ল্যামডা টু দি পাওয়ার 5 টু দি পাওয়ার মাইনাস বি বাই ল্যামডা টি। এটা তুমি নাও, নিয়ে তুমি জাস্ট ওই ল্যামডা ছোট হলে কেমন দেখতে হবে, ল্যামডা বড় হলে কেমন দেখতে হবে, তুমি যদি দেখো তাহলে তুমি দেখতে পাবে যে এইটা দিয়ে মোটামুটি ভাবে এটাকে ডিসক্রাইব করতে পারা যায় আর কি। হ্যাঁ, এটা তাহলে এইটাকে বলা হচ্ছে ভিন্স ডিস্ট্রিবিউশন ফর্মুলা। এটা যে ভিন্স ডিস্ট্রিবিউশন ফর্মুলা, এটা আমি দেখাবো যে এইখানে যদি তুমি সত্যি সত্যি, আমি একটু তোমায় বলে দিচ্ছি যদিও, মানে একটু দেখো, যদি এদিকে তুমি রো ল্যামডা প্লট করতে চাও, এদিকে ল্যামডা প্লট করতে চাও, তাহলে দেখো খেয়াল করে যে প্রথমে যখন মানে হোয়েন ল্যামডা ইজ লং, ল্যামডা যখন খুব বড়, তখন বি বাই ল্যামডাটি হচ্ছে কি হবে, স্মল। তো ল্যামডা যদি খুব বড় হয়, তাহলে বি বাই ল্যামডাটি খুব ছোট হবে, তখন ই টু দি পাওয়ার মাইনাস বি বাই ল্যামডাটি যেটা, সেটাকে তুমি অ্যাপ্রক্সিমেটলি লিখতে পারো কেমন করে? এটাকে তুমি লিখতে পারো, মানে আমি দেখো আবার কি বলছি ভালো করে বোঝার চেষ্টা করো। ল্যামডা যদি খুব বড় হয়ে যায়, তখন বি বাই ল্যামডাটিটা হচ্ছে খুব ছোট হয়ে যায়, কারণ ল্যামডাটা তোমার নিচে আছে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু খুব ছোট হয়ে গেছে, এটাকে তুমি লিখতে পারো ওয়ান মাইনাস এটা ওয়ান মাইনাস ওই বি বাই ল্যামডাটি এই টাইপের দেখতে হবে, এটা, তাই তো? মানে আমি ল্যামডা যখন, না না, এটা ল্যামডা যদি খুব বড়, আচ্ছা ও সরি, দেখো এই ই টু দি পাওয়ার এক্স এর এক্সপানশন কত, 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ডট। তো আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর এক্সপানশন কত, 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ডট। তো এটা, তাহলে এবারে এক্স যদি খুব ছোট হয়ে যায়, তাহলে এক্স স্কোয়ার এক্স কিউব এই টার্মগুলো হচ্ছে খুব ছোট হয়ে যাবে, তখন ই টু দি পাওয়ার এক্সটাকে তুমি 1 প্লাস এক্স হিসেবে লিখতে পারবে, ই টু দি পাওয়ার মাইনাস এক্সটাকে তুমি 1 মাইনাস এক্স হিসেবে লিখতে পারবে। বুঝতে পেরেছো? হলো? এটা তো, তাহলে এবারে কি বলছি, এবারে ধরো আমি এই যে রো ল্যামডা ডি ল্যামডা এ বাই ল্যামডা টু দি পাওয়ার 5 ই টু দি পাওয়ার মাইনাস বি বাই ল্যামডাটি যখন তুমি বলছো, তাহলে এবার আমি এখানে দুটো লিমিট দেখছি, একটা হচ্ছে ল্যামডা খুব বড় হলে কেমন দেখতে হবে, আর ল্যামডা খুব ছোট হলে কেমন দেখতে হবে। তাহলে ধরো আমি বলছি ল্যামডা যখন খুব লং, তখন বি বাই ল্যামডাটি হচ্ছে তখন স্মল হয়ে যাবে, কারণ ল্যামডাটা নিচে আছে বলে,
তখন ই টু দি পাওয়ার মাইনাস বি বাই ল্যামডাটা কেমন দেখতে হবে? তাহলে এটাকে তুমি লিখলে এই ওয়ান মাইনাস এক্স এর মতো দেখতে, কারণ তারপরে স্কোয়ার বা কিউ টার্মগুলো আরো ছোট হয়ে যাবে, তুমি বাদ দিলে ওয়ান মাইনাস বি বাই ল্যামডাটি হয়ে গেল। বা এটা আবার তোমার বেসিক্যালি ল্যামডা খুব ছোট হয়ে, মানে এই যে বি বাই ল্যামডাটিটা কিন্তু খুব খুব ছোট হয় ই টু দি পাওয়ার জিরোর মতো, এইটা রাদার তোমার ওয়ানের কাছাকাছি হয়ে যাবে। তখন এই রো ল্যামডাটা দেখো কেমন দেখতে হবে না, ওয়ান বাই ল্যামডা টু দি পাওয়ার ফাইভ এর মতো দেখতে হবে। আচ্ছা, তাহলে কি হচ্ছে দেখো, ওয়ান বাই ল্যামডা টু দি পাওয়ার ফাইভ এর মতো যদি দেখতে হয়, তাহলে ল্যামডা যখন মানে ওয়ান বাই ল্যামডা টু দি পাওয়ার ফাইভ কখন, যখন ল্যামডাটা খুব বড়, অর্থাৎ এই যে ল্যামডা যখন খুব বড় অর্থাৎ ডান দিকটায়, সেটা ওয়ান বাই ল্যামডা টু দি পাওয়ার ফাইভ এর মতো দেখতে। তাহলে ওয়ান বাই ল্যামডা টু দি পাওয়ার ফাইভ এর মতো দেখতে হলে কি হবে, ল্যামডা যখন তুমি আস্তে আস্তে ছোট করছো, জিনিসটা কি হবে, আস্তে 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 বড় হবে, এটা এরকম করে উঠবে। ঠিক আছে, শুরুর দিকটা মানে ব্যাপারটা বোঝার চেষ্টা করো যে আমি কি করছি। কোন লিমিটটা দেখে যখন ল্যামডা খুব বড়, ল্যামডা বড় মানে হচ্ছে ল্যামডা দেখো এই বাঁ দিকটা হচ্ছে ছোট, এই ল্যামডার ছোটর দিকটা হচ্ছে বাঁ দিকে, ল্যামডা বড় হচ্ছে ডান দিকটাতে। তাহলে ল্যামডা যখন বেশ বড় থাকছে, তখন রো ল্যামডাটা ওয়ান বাই ল্যামডা টু দি পাওয়ার ফাইভ এর মতো দেখতে। ওয়ান বাই ল্যামডা টু দি পাওয়ার ফাইভ এর প্লটটা কেমন, ওয়াই ওয়াই ইকুয়াল টু ওয়ান বাই এক্স, ওয়ান বাই এক্স স্কোয়ার, ওয়ান বাই এক্স কিউব, ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর, ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ, এই ধরনের ছবি তুমি জানো। সেই মতো করে ছবিটা কেমন দেখতে হবে না, এইরকম ভাবে তোমার দেখতে হলো এটা এইরকম ভাবে হতে চাইবে ল্যামডা যখন খুব বড়। আচ্ছা, আবার হোয়েন ল্যামডা ইজ শর্ট, ল্যামডা যদি খুব শর্ট হয়ে যায়, তাহলে বি বাই ল্যামডাটি কি হবে, বি বাই ল্যামডাটি হচ্ছে তোমার বেশ লার্জ হয়ে যাবে। ল্যামডা যদি খুব ছোট হয়ে যায়, তাহলে বি বাই ল্যামডাটি হচ্ছে লার্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, এবারে দেখো, তাহলে বি বাই ল্যামডাটি যদি খুব লার্জ হয়ে যায়, বা অন্যভাবে বলে বি বাই ল্যামডাটিও দরকার নেই, মানে বেসিক্যালি আমি বলি যে ওয়ান বাই ল্যামডাটা তখন খুব বড় হয়ে যাবে। ল্যামডা যদি খুব ছোট হয়ে যায়, তাহলে ওয়ান বাই ল্যামডাটা খুব বড়। তাহলে এবার খেয়াল করো, যদি তুমি ওয়ান বাই ল্যামডাটাকে এক্স ভাবো, ওয়ান বাই ল্যামডাটাকে যদি মনে 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 এক্স ভাবো, তাহলে এই 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 রোটা রোটা কেমন দেখতে হচ্ছে, রোটা প্রপোর্শনাল টু এক্স টু দি পাওয়ার ফাইভ ই টু দি পাওয়ার মাইনাস এই আলফা এক্স, এই টাইপের দেখতে। এইটা এ বাই ল্যামডা টু দি পাওয়ার ফাইভ, ওয়ান বাই ল্যামডাটাকে যদি মনে মনে তুমি এক্স ভাবো, এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার ফাইভ এর মতো, এটা ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর মতো, তাই তো? এটা মানে আলফা, এটা মানে আলফা বা বিটা কিছু একটা তুমি বলছো এখানে, এখানে কিছু একটা হয়তো এক্সপ্রেশন আছে। হ্যাঁ, এটা ধরো বিটা বা কিছু একটা তুমি লিখলে, তাতে মানে আমি ওটা অ্যাকচুয়ালি আমার অত ইম্পর্টেন্ট না, বিটা বা কিছু একটা লিখি। তাহলে এবারে দেখো, তাহলে একটা পলিনোমিয়াল পার্ট আছে আর একটা হচ্ছে এক্সপোনেনশিয়াল পার্ট আছে। তা তুমি জানো যে পলিনোমিয়াল পার্টটা ডমিনেট করে কখন, পলিনোমিয়াল পার্ট ডমিনেট করে হচ্ছে যখন এক্স এর ভ্যালুটা ছোট হয়, আর এক্সপোনেনশিয়াল পার্ট ডমিনেট করে কখন, যখন এক্স এর ভ্যালুটা বড় হয়। তো ম্যাক্সওয়েল ফিট ডিস্ট্রিবিউশনটা মাথায় রেখে দেখো, সি স্কোয়ার টু পাওয়ার মাইনাস বিটা সি স্কোয়ার পার্টটা ডমিনেট করে কখন, যখন সিটা ছোট, আর এক্সপোনেনশিয়াল পার্টটা ডমিনেট করে কখন, যখন সিটা খুব বড়। তাহলে এখানে একটা পলিনোমিয়াল পার্ট আছে, এক্সপোনেনশিয়াল পার্ট আছে। তাহলে পলিনোমিয়াল পার্টটা ডমিনেট করবে কখন, যখন হচ্ছে এক্সটা হচ্ছে ছোট, আর এক্সপোনেনশিয়াল পার্ট ডমিনেট করবে কখন, যখন এক্সটা হচ্ছে বড়। তার মানে আমি যখন ল্যামডাটা শর্ট বলছি, তো ওয়ান বাই ল্যামডা লার্জ হয়ে যাচ্ছে, তখন কি হবে, তখন হচ্ছে এই রো ল্যামডাটা মূলত ডমিনেটর হবে কি দিয়ে, ই টু দি পাওয়ার মাইনাস বি বাই ল্যামডাটি, এইটা দিয়ে, অর্থাৎ এক্সপোনেনশিয়াল পার্টটা দিয়ে মূলত এটা ডমিনেটেড হবে। আচ্ছা, এবার এক্সপোনেনশিয়াল পার্টটা যদি ডমিনেটেড হয়, তাহলে কেমন হচ্ছে দেখো, যে যখন তোমার ল্যামডাটা হচ্ছে খুব খুব ছোট হয়ে গিয়ে ল্যামডা টেন্স টু জিরো হয়ে গেল, ল্যামডা টেন্স টু জিরো হয়ে যাবে মানে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি, ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে বেসিক্যালি সেটা জিরো হয়ে যাবে, জিরোর দিকে যেতে চাইবে এইটা। এবার ল্যামডা যখন আস্তে আস্তে তুমি বাড়াচ্ছ, তখন বি বাই ল্যামডাটা এটা কমছে, তখন ওভারঅল জিনিসটা বাড়ছে। তাহলে এইদিকে রেজাল্টটা কি হবে না, এইরকম ভাবে তোমার এই আস্তে 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 বাড়ার চেষ্টা করবে। এবার দুটো যখন তুমি একসাথে মার্জ করাবে, মার্জ করালে ছবিটা কেমন দেখতে হবে, দেখো ছবিটা তোমার এই ধরনের দেখতে পেলে। তাহলে এই যে এই দিকের পার্টটা হচ্ছে এই ওয়ান বাই ল্যামডা টু দি পাওয়ার ফাইভ এর মতো করে যাচ্ছে, এই দিকের পার্টটা ই টু দি পাওয়ার মাইনাস বি বাই ল্যামডা টি এর মতো যাচ্ছে, কারণ ল্যামডা খুব বড় হলে এই পলিনোমিয়াল পার্ট ডমিনেট করলো, ল্যামডা খুব ছোট হলে এক্সপোনেনশিয়াল পার্ট ডমিনেট করলো, তার ওভারঅল ছবিটা এরকম দেখতে হচ্ছে। দেখো তুমি এরকম ছবি অ্যাকচুয়ালি পেয়েছিলে। ঠিক আছে, বুঝতে পারলে? ঠিক আছে, তাহলে মানে এই এই যে এক্সপ্রেশনটা মানে ভিনসের যে ফিটিং ফর্মুলাটা, সেটা তোমার কিন্তু এই ছবিটাকে মোরাললেস রিপ্রোডিউস করতে পারে, মোরাললেস। কিন্তু আমি বারবার বলছি, এটা পরে লিমিটেশন আছে, সেটা দেখবো। মানে লিমিটেশনটা হচ্ছে এই যে, মানে দেখা যায় যে, মানে এটা আমি একটা লিমিটেশন হচ্ছে ভিনস ডিস্ট্রিবিউশন ফর্মুলা, ফর্মুলা এক্সপেন্ড বা প্রডিউসেস
produces experimental curve in short lambda region, but there is a discrepancy in লং ল্যামডা ডিসিয়ান। মানে তুমি যদি থিওরিটিক্যাল লেকচারটার সঙ্গে এক্সপেরিমেন্টাল রেজাল্ট কম্পেয়ার করো, তাহলে তুমি যেটা দেখতে পাবে যে তোমার মানে যখন শর্ট ওয়েভলেন্থ রিজিয়ন তখন এক্স্যাক্টলি মিলে যায়, আর যখন তোমার লং ওয়েভলেন্থ রিজিয়ন হচ্ছে তখন কিন্তু এক্স্যাক্টলি মেলে না। হ্যাঁ, এটাকে মাথায় রাখবে, ঠিক আছে? তাহলে when distribution Venn distribution formula produces experimental curve in short wavelength region, but there is a discrepancy in the long wavelength region। কিছু মাথায় রাখবে। আচ্ছা, যাকে যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে এই যে মানে ফিটিং ফর্মুলাটা, সেই ফিটিং ফর্মুলাটা ম্যাক্সিমা দিয়ে গেল। মানে বেসিক্যালি দেখো তোমার এই যে রো ল্যামডাটা হচ্ছে a বাই ল্যামডা টু দি পাওয়ার 5 e টু দি পাওয়ার মাইনাস b বাই ল্যামডা টি। এটা হচ্ছে তোমার মানে এখান থেকে তোমার বলে দিচ্ছে যে রো ল্যামডা ভার্সেস ল্যামডা প্লট passes through a ম্যাক্সিমাম। এটা ম্যাক্সিমা দিয়ে যাচ্ছে, তাই তো? আচ্ছা, এবারে যদি আমি এরকম বের করতে চাই টু ফাইন্ড দ্য ভ্যালু অফ ল্যামডা at which rho lambda is maximum, হ্যাঁ, টু ফাইন্ড দ্য ভ্যালু অফ ল্যামডা at which rho lambda is maximum তুমি কি করবে? ডি রো ল্যামডা বাই ডি ল্যামডা এটাকে তুমি জিরো করো, মানে ফার্স্ট ডেরিভেটিভটাকে তুমি জিরো করো। তা কি হচ্ছে দেখো, ডি ল্যামডা এটা এ বাই ল্যামডা টু দি পাওয়ার 5 e টু দি পাওয়ার মাইনাস বি বাই ল্যামডা টি, দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু জিরো। তাহলে এটাকে বাদ দিয়ে দাও, তাহলে মাইনাস 5 বাই ল্যামডা টু দি পাওয়ার 6 হলো e টু দি পাওয়ার মাইনাস বি বাই ল্যামডা টি হলো, প্লাস 1 বাই ল্যামডা টু দি পাওয়ার 5 এই পার্টটা ডেরিভেটিভ করে e টু দি পাওয়ার মাইনাস বি বাই ল্যামডা টি ইন্টু বি বাই ল্যামডা স্কোয়ার টি হলো, দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু জিরো। তো তুমি এক কাজ করো, এইখান থেকে তুমি ই টু দি পাওয়ার মাইনাস বি বাই ল্যামডা টি বাই ল্যামডা টু দি পাওয়ার 6 কমন নিয়ে নাও, তাহলে পড়ে থাকে কত? মাইনাস 5 প্লাস বি বাই ল্যামডা টি, দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে আইদার 1 বাই ল্যামডা টু দি পাওয়ার 6 ইকুয়াল টু জিরো, সেখান থেকে ল্যামডা টেন্ডস টু ইনফিনিটি, অর ই টু দি পাওয়ার মাইনাস বি বাই ল্যামডা টি ইকুয়াল টু জিরো, সেখান থেকে ল্যামডা ইকুয়াল টু ল্যামডা টেন্ডস টু জিরো। আচ্ছা, এরা দুজনেই কিন্তু ম্যাক্সিমা রিপ্রেজেন্ট করে না, দে ডু নট করেসপন্ড ম্যাক্সিমা, দে ডু নট। ছবি থেকেই পরিষ্কার ল্যামডা যদি জিরোর দিকে যায় বা ল্যামডা যখন ইনফিনিটির দিকে যায় তখন তো ওটা ম্যাক্সিমা কোনোভাবেই নয়, ওটা জিরো চলে যাচ্ছে না, দে ডু নট করেসপন্ড ম্যাক্সিমা, দে ডু নট করেসপন্ড ম্যাক্সিমা। তাহলে কি হবে? তাহলে আরেকটা একটা অপশন রইল মাইনাস 5 প্লাস বি বাই ল্যামডা টি, এটা ইকুয়াল টু জিরো হলো, সেখান থেকে দেখো ল্যামডা টি ইকুয়াল টু 1/5 ইন্টু বি হলো। তাহলে এই ল্যামডাটাই হচ্ছে বা এই ল্যামডাটাই হচ্ছে তোমার টি ল্যামডা ম্যাক্স, সেইটা দেখো এই 1/5 সি, সেটা বেসিক্যালি কনস্ট্যান্ট। তাহলে টি ল্যামডা ম্যাক্সটা তোমার বেসিক্যালি কনস্ট্যান্ট হয়ে গেল। তাহলে এই যেটা পেলে তুমি, এইটা কি? এটাই হচ্ছে তোমার ভিন্স ডিসপ্লেসমেন্ট ল, এটাই হচ্ছে তোমার ভিন্স ডিসপ্লেসমেন্ট ল, যেটা আমি 2 নম্বর ফিচারের ক্ষেত্রে বলেছিলাম। তাহলে ভিন ডিস্ট্রিবিউশন ল থেকে কিন্তু ভিন ডিসপ্লেসমেন্ট লটা তুমি কারেক্টলি নিয়ে আসতে পারো, ঠিক আছে? তা 2 নম্বর ফিচারে যেটা ছিল যে টেম্পারেচার বাড়ালে হচ্ছে ল্যামডা ম্যাক্সটা তোমার কমে যাচ্ছে এমন করে যাতে করে টি ল্যামডা ম্যাক্সটা কনস্ট্যান্ট হয়, সেটা কিন্তু ভিন্স ডিস্ট্রিবিউশন ল থেকে এটাকে ডিরাইভ করতে পারা যাচ্ছে, ঠিক আছে? পরিষ্কার জিনিসটা? কনস্ট্যান্টের ভ্যালুটা বি বাই 5, কিন্তু বিটা তো যা সেটা আরবিট্রারি কনস্ট্যান্ট এখন। এবারে ওই বিটা এক্স্যাক্টলি কি সেটা দেখবে তুমি, ওটা হচ্ছে এইচ সি বাই কে হয়, ওটা প্ল্যাঙ্ক ডিস্ট্রিবিউশন ল যখন আমরা দেখবো
এখানে এ আর বি কি জাস্ট দুটো কনস্ট্যান্ট, কিন্তু এ বা বি সেটা কিছু ফান্ডামেন্টাল কনস্ট্যান্টের সাথে রিলেটেড। বিটা আমি পরবর্তীকালে দেখবো, ওটা হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট এইচ, স্পিড অফ লাইট সি, আর বোলজম্যান কনস্ট্যান্ট কে, এইচ সি বাই কে হয়। ওই জন্য টি ল্যাম্বডা ম্যাক্সটা অ্যাকচুয়ালি 1/5 এইচ সি বাই কে হবে। সেইটা আসবে কোথা থেকে না, প্ল্যাঙ্ক ডিস্ট্রিবিউশন ল থেকে তোমার আসবে, ঠিক আছে? দ্য প্ল্যাঙ্ক ডিস্ট্রিবিউশন লতে আসবে। এখন তো জাস্ট এটা বললাম এটা একটা ফিটিং ফর্মুলা, এর কোনো থিওরিটিক্যাল বেসিস নাই কিন্তু। এই যে এটা আমি দিকে দিকে দেখে মানে গেবে ফিটিং ফর্মুলা, মানে একটা এক্সপেরিমেন্টাল ছবি ছিল, এবার সেই এক্সপেরিমেন্টাল ছবিটা তোমাকে জাস্ট মানে ছবিটা রিপ্রোডিউস করা যাবে এরকম একটা ফর্মুলা জাস্ট লেখার তিনি চেষ্টা করেছেন বা ইনটিউশন। এর কোনো থিওরিটিক্যাল বেসিস নাই কিন্তু, ঠিক আছে? এই ফিটিং ফর্মুলা থেকে তুমি কিন্তু ওই যে একটা ম্যাক্সিমা পাওয়া যাবে আর কি, সেইটা দেখতে পাচ্ছ, এবং টি ল্যাম্বডা ম্যাক্সটা কনস্ট্যান্ট হবে সেটা তুমি দেখতে পাচ্ছ। কিন্তু অ্যাকচুয়াল যে ভ্যালুটা কত, এক্সপেরিমেন্টাল ভ্যালুটা, সেইটা তোমার মানে আমি লিখেও দিতে পারি আর কি, মানে সেটা তোমার মানে এক্সপেরিমেন্টালি যেটা দেখা যাচ্ছে, এক্সপেরিমেন্ট শোজ, আমি এক্সপেরিমেন্টালি বলি। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, 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 মনে হয় নেট আলো। হ্যালো, হ্যাঁ, তোমার নেটটা, তোমার এটা ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। হ্যাঁ, আর দেখা যাচ্ছে? আচ্ছা, আচ্ছা, এক্সপেরিমেন্টালি যেটা দেখতে পাওয়া যাচ্ছে, হ্যাঁ, এই যে টি ল্যাম্বডা ম্যাক্সটা অ্যাকচুয়ালি হয় 2.89 ইন্টু 10⁻³ মিটার কেলভিন হয়, ঠিক আছে? মানে এই যে ভিন্স ডিসপ্লেসমেন্ট ল এর অ্যাকচুয়াল এক্সপ্রেশন, এই যে 1/5 সি বলে 1/5 বি বলেছিলাম তো, বি এর ভ্যালু তুমি জানো না, কিন্তু এক্সপেরিমেন্ট করে দেখা গেছে ওটার ভ্যালু অ্যাকচুয়ালি বের হয়েছে 2.89 ইন্টু 10⁻³ মিটার কেলভিন। এটা হচ্ছে তোমার ভিন ডিসপ্লেসমেন্ট ল। মানে নিউমেরিক্যাল প্রবলেম বা ইত্যাদি করতে গেলে তোমাকে এইখান থেকে করতে হবে ভিন ডিসপ্লেসমেন্ট ল, ঠিক আছে? তা দেখো, তাহলে আমরা এই যা বললাম এখন পর্যন্ত সেটা সবটাই হচ্ছে তোমার এক্সপেরিমেন্টাল ফ্যাক্টস গুলোকে বলা হলো, কোনো কিছু কিন্তু সেই রকম ভাবে এক্সপ্লেন করা হলো না। এবারে সেই এক্সপ্লেনেশনটা আমাদের জাস্ট দিতে হবে। আচ্ছা, প্রথম যে থিওরিটিক্যাল এক্সপ্লেনেশনটা অ্যাকচুয়ালি দেওয়া হলো সেটা 1900 সালে জুন মাসে বিজ্ঞানী র্যালে এবং জিন্স তার থিওরিটিক্যাল এক্সপ্লেনেশন দেওয়ার প্রথম চেষ্টা করছে। তাহলে যেটাগুলো বলা হচ্ছে এক্সপেরিমেন্টাল অবজারভেশন, এবার থিওরিটিক্যাল এক্সপ্লেনেশনটা যদি তুমি দেখো, থিওরিটিক্যাল এক্সপ্লেনেশন অ্যাকচুয়ালি সাকসেসফুল থিওরিটা তো দিচ্ছেন বিজ্ঞানী প্ল্যাঙ্ক। সেই প্ল্যাঙ্ক পর্যন্ত আমরা যাব না, প্ল্যাঙ্কের ঠিক আগে যেটা বেসিক্যালি ফেল্ড অ্যাটেম, যেটা সেইটা প্রথমে দেখে নিতে চাইছি, সেটা হচ্ছে তোমার র্যালে আর জিন্স তোমার জুন মাসে 1900 সালে তারা একটা থিওরিটিক্যাল এক্সপ্লেনেশন দেওয়ার চেষ্টা করছে। আচ্ছা, ওরা কি ভাবছে না, ওরা যেটা প্রথমেই ভাবলো যে একটা ব্ল্যাক বডি, সেই ব্ল্যাক বডিটা তো বেসিক্যালি একটা মেটালিক কন্টেনার। তিনি ধরে নিচ্ছেন যে ওই যে মেটালিক যে কন্টেনারটা আছে, সেই মেটালিক কন্টেনার তো প্রচুর মেটালস আছে বা অ্যাটমস আছে, সেই অ্যাটমগুলো তার কোনো সলিড যেহেতু, তার কোনো ট্রান্সলেশনাল বা রোটেশনাল মোশন থাকবে না, সেটা করতে পারে তার ইকুইলিব্রিয়াম পজিশন রেসপেক্টে জাস্ট ভাইব্রেট করতে পারে। তাহলে এই যে ইকুইলিব্রিয়াম পজিশন রেসপেক্টে যে ভাইব্রেটটা করতে পারছে, এইটা হচ্ছে এক একটা অসিলেটর বা এক একটা ভাইব্রেটর, বা ওইগুলোকে বলা হবে এক একটা ভাইব্রেশনাল মোডস। তার মানে তিনি যেটা ধরে নিচ্ছেন যে একটা ব্ল্যাক বডি ইজ অ্যাকচুয়ালি এ কম্বিনেশন অফ হিউজ নাম্বার অফ ভাইব্রেশনাল মোডস, যে ভাইব্রেশনাল মোডগুলো হচ্ছে ক্লাসিক্যাল ভাইব্রেশনাল মোডস বা ক্লাসিক্যাল অসিলেটর, যাদের এনার্জিটা হচ্ছে কন্টিনিউয়াস এবং ইচ হ্যাভিং অ্যান এনার্জি ইকুয়াল টু কেটি। তিনি যেটা ভাবছেন প্রথমে সেটা হচ্ছে এই যে এ ব্ল্যাক বডি is a collection of vibrational modes, it is a collection of vibrational modes which are classical, মানে classical vibrational modes having
continuous energy level, having continuous energy level and obeys classical equipartition principle. ব্ল্যাক বডি হচ্ছে একটা কালেকশন অফ ভাইব্রেশনাল মোডস বা অসিলেটরস, যারা বেসিক্যালি ক্লাসিক্যাল অসিলেটর, প্রত্যেকের এনার্জিটা কন্টিনিউয়াস এবং তারা ক্লাসিক্যাল ইকুইপার্টিশন প্রিন্সিপাল ওবে করে। এটা তাহলে ব্ল্যাক বডি যে কালেকশন অফ ভাইব্রেশনাল মোডস হুইচ আর ক্লাসিক্যাল হ্যাভিং কন্টিনিউয়াস এনার্জি লেভেল অ্যান্ড ওবেজ ক্লাসিক্যাল ইকুইপার্টিশন প্রিন্সিপাল। এটা আচ্ছা আচ্ছা, এবারে দেখো, যখন তুমি এই যখন এনার্জি পার ইউনিট ভলিউম within the frequency range nu and nu plus d nu তুমি বের করতে চাইবে, তুমি কি করে বের করবে না, এটাকে তুমি জাস্ট নাম্বার অফ ভাইব্রেশনাল মোডস আচ্ছা, ভাইব্রেশনাল মোড মানে হচ্ছে কিছুই না, তুমি ধরো গ্যাসিয়াস স্টেট পড়ার সময় যে ইকুইপার্টিশন প্রিন্সিপাল পড়েছো না, এবারে ধরো একটা মলিকুল তার এনার্জি কিন্তু বিভিন্ন ডিগ্রিজ অফ ফ্রিডমে তো ডিস্ট্রিবিউটেড থাকে। এবারে তোমার তার ট্রান্সলেশনাল মোশন থাকতে পারে এবং একটা মলিকুলের ক্ষেত্রে টোটাল 3টে ট্রান্সলেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম থাকতে পারে। এক্স অ্যাক্সিস বরাবর ট্রান্সলেশন, ওয়াই অ্যাক্সিস বরাবর ট্রান্সলেশন, জেড অ্যাক্সিস বরাবর ট্রান্সলেশন এবং প্রত্যেকটা ডিগ্রিজ অফ ফ্রিডম বরাবর এনার্জিটা হাফ কেটি করে। রোটেশনটাও তুমি একই রকম ভাবে বোঝো। এবারে ভাইব্রেশন মানে হচ্ছে এক একটা ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডমকে বলা হচ্ছে এক একটা ভাইব্রেশনাল মোড। মানে ধরো একটা একটা সলিড একটা বা একটা ডায়াটমিক মলিকুল ধরো তো কনসিডার, একটা ডায়াটমিক মলিকুল ধরো এইচ এর মলিকুল কনসিডার করছো। এইচ এর মলিকুলটা তার একটা স্ট্রেচিং হয়, তো তাতে ইকুইলিব্রিয়াম পজিশন রেসপেক্টে ভাইব্রেট করে, তাহলে ওইটা হচ্ছে একটা ভাইব্রেশনাল মোড। বুঝতে পারলে? মানে এক একটা ভাইব্রেশনাল মোড মানে হচ্ছে এক একটা ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম, আর কিছু না। ঠিক আছে? এবারে সলিডের ক্ষেত্রে কি হবে? সলিডের ক্ষেত্রে তো মলিকুলটার কোনো ট্রান্সলেশনও হবে না, রোটেশনও হবে না, সে কি করতে পারে? তাহলে ইকুইলিব্রিয়াম পজিশন রেসপেক্টে ভাইব্রেট করতে পারে। এবারে কোনো একটা অ্যাটম ধরো সেই ইকুইলিব্রিয়াম পজিশনে যখন ইকুইলিব্রিয়াম পজিশনের রেসপেক্টে যখন ভাইব্রেট করছে, সে এক্স ডিরেকশন বরাবর ভাইব্রেট করতে পারে, ওয়াই ডিরেকশন বরাবর ভাইব্রেট করতে পারে, জেড ডিরেকশন বরাবর ভাইব্রেট করতে পারে, অর্থাৎ 3টে পারপেন্ডিকুলার ডিরেকশন বরাবর ভাইব্রেট করতে পারে। ওই এক একটা পার্টিকুলার ডিরেকশন বরাবর ভাইব্রেশনটা হচ্ছে এক একটা ভাইব্রেশনাল মোড। মানে যেটা তুমি জাস্ট ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম যেটাকে বলছো, সেটাই হচ্ছে ভাইব্রেশনাল মোড, আর কিছু না। বুঝতে পেরেছো? বুঝতে পারলে? হ্যাঁ। তাহলে কি হবে? তাহলে এবারে দেখো, অ্যাকর্ডিং টু ইকুইপার্টিশন প্রিন্সিপাল, এনার্জি তো স্টোর থাকে বিভিন্ন ডিগ্রিজ অফ ফ্রিডমের মধ্যে। এবারে এর ক্ষেত্রে কোনো ট্রান্সলেশনাল মোশন নেই, রোটেশনাল মোশন নেই, তো যা এনার্জি স্টোর থাকবে সবটা হচ্ছে ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডমের মধ্যে। সেটা আমি লিখছি। তাহলে এনার্জি পার ইউনিট ভলিউম উইদিন দ্য ফ্রিকোয়েন্সি নিউ অ্যান্ড নিউ প্লাস ডি নিউ তুমি কি করে বের করতে পারো? তুমি বলতে পারো এটা হচ্ছে নাম্বার অফ ভাইব্রেশনাল মোডস পার ইউনিট ভলিউম within the frequency range nu and nu plus d nu, এইটা তাকে তুমি গুণ করবে কি দিয়ে? তাকে তুমি গুণ করবে হচ্ছে এনার্জি বা অ্যাভারেজ এনার্জি বললে হবে, অ্যাভারেজ এনার্জি পার ভাইব্রেশনাল মোড, সেইটা দিয়ে অ্যাভারেজ এনার্জি পার ভাইব্রেশনাল মোড। মানে ব্যাপারটা হচ্ছে যে এনার্জিটা সবসময় অ্যাকর্ডিং টু ক্লাসিক্যাল ইকুইপার্টিশন প্রিন্সিপাল, এনার্জি কিন্তু সবসময় ডিগ্রিজ অফ ফ্রিডমে স্টোর থাকে। তাহলে এবারে পার ইউনিট ভলিউমে উইদিন দ্য ফ্রিকোয়েন্সি নিউ অ্যান্ড নিউ প্লাস ডি নিউ কতখানি এনার্জি আছে যদি তুমি দেখতে চাও, তাহলে ওই পার ইউনিট ভলিউম উইদিন দ্য ফ্রিকোয়েন্সি নিউ অ্যান্ড নিউ প্লাস ডি নিউ তুমি ধরে নাও কতগুলো ভাইব্রেশনাল মোডস আছে, তাকে তুমি গুণ করে দাও পার ভাইব্রেশনাল মোড এনার্জি কতটা, তাহলে তুমি এনার্জি পার ইউনিট ভলিউম উইদিন দ্য ফ্রিকোয়েন্সি নিউ অ্যান্ড নিউ প্লাস ডি নিউ পেয়ে যাবে। এটা বুঝতে পেরেছো? হ্যাঁ, মানে যেটা বলছি যে এনার্জিটা ক্লাসিক্যালি এনার্জিটা থাকে হচ্ছে কোথায় না, ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডমের মধ্যে। ঠিক আছে? তাহলে এবারে যদি পার ইউনিট ভলিউম উইদিন দ্য ফ্রিকোয়েন্সি নিউ অ্যান্ড নিউ প্লাস ডি নিউ কতখানি এনার্জি আছে আমি
ক্যালকুলেট করতে চাই তাহলে কি করে করতে পারি? পার ইউনিট ভলিউম উইদিন দ্য ফ্রিকোয়েন্সি নিউ অ্যান্ড নিউ প্লাস ডি নিউ কতগুলো ওরকম ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম আছে দেখবো, তাকে গুণ করে দেবো কি দিয়ে না পার ডিগ্রিজ অফ ফ্রিডম এনার্জি কতটা সেটা দিয়ে। মানে ধরো ধরো লেসে আমি বলছি যে আমি আমি এইরকম ভাবে ভাবছি যে আমি ধরো তোমার এই তোমাদের এই ব্যাচটা থেকে আমি কত টাকা মাইনে পেতে পারি, তাহলে এই ব্যাচটা থেকে আমি টোটাল কত টাকা মাইনে পেতে পারি সেটাকে আমি এইরকম করে ভাবতে পারি যে আমার ব্যাচে কতজন পড়ছে দেখি, তাকে আমি গুণ করবো যে তোমরা অ্যাভারেজ কত করে মাইনে দিচ্ছ সেটা দিয়ে, তাহলে কি হবে টোটাল কতখানি টাকা আমি পাবো পেয়ে যাব। এবারে সেই টাকাটা তুমি এখানে রিপ্লেস করা হচ্ছে এনার্জিতে, তাহলে কি বলা হচ্ছে রো নিউ ডি নিউ মানে হচ্ছে এনার্জি পার ইউনিট ভলিউম উইদিন দ্য ফ্রিকোয়েন্সি নিউ অ্যান্ড নিউ প্লাস ডি নিউ, সেটা তোমাকে বের করতে হবে। তাহলে এবারে টাকাটা কে দেবে? স্টুডেন্টরা। তাহলে এনার্জিটা কোথা থেকে পাবে না ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম থেকে বা ভাইব্রেশনাল মোডস থেকে। তাহলে এবারে আমি ধরো লেসে কথার কথা বলছি কিন্তু তোমরা কত পার হেড যদি 10 টাকা করে মাইনে দাও, তা 10 জন স্টুডেন্ট থাকলে 10 × 10, 20 জন স্টুডেন্ট থাকলে 20 × 10, 30 জন স্টুডেন্টকে 30 × 10, সেটা হবে আমার টোটাল রোজগার। তাহলে এখানে হচ্ছে যে আমি প্রথমে দেখে নিতে চাইছি যে পার ইউনিট ভলিউম উইদিন দ্য ফ্রিকোয়েন্সি নিউ অ্যান্ড নিউ প্লাস ডি নিউ কতগুলো ভাইব্রেশনাল মোডস আছে বা কতগুলো ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম আছে, সেই সংখ্যাটাকে ক্যালকুলেট করব, তাকে গুণ করে দেবো কি দিয়ে না পার অসিলেটর বা পার ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম, হ্যাঁ, বা পার ভাইব্রেশনাল মোডস কতখানি এনার্জি আছে সেটা দিয়ে। বোঝাতে পারলাম? ঠিক আছে, তাহলে এবারে বাঁদিকে যে বাঁদিকের টার্মটা তো বেঁচে গেলে রো নিউ ডি নিউ। এই যে বলা হচ্ছে না এনার্জি ডেনসিটি এনার্জি পার ইউনিট ভলিউম উইদিন দ্য ফ্রিকোয়েন্সি নিউ অ্যান্ড নিউ প্লাস ডি নিউ, সেটা হচ্ছে রো নিউ ডি নিউ। আচ্ছা এইটাকে লিখছি এন নিউ ডি নিউ ইনটু অ্যাভারেজ এনার্জি, এটা মানে এন নিউ ডি নিউটা হচ্ছে নাম্বার অফ ভাইব্রেশনাল মোডস উইদিন দ্য ফ্রিকোয়েন্সি নিউ অ্যান্ড নিউ প্লাস ডি নিউ। আচ্ছা এবারে ক্যালকুলেট করে এটা দেখানো যায়, আমি এখন দেখাবো না, হ্যাঁ, ডেরিভেশনটা বইয়ে করে দেওয়া আছে, তোমরা যদি ইন্টারেস্টেড আমি পরের দিন করে দেবো। এন নিউ ডি নিউটা হচ্ছে হয় তোমার 8 পাই নিউ স্কোয়ার বাই সি কিউব ইন্টু ডি নিউ, এইটা হচ্ছে তোমার এন নিউ ডি নিউর এক্সপ্রেশন, 8 পাই নিউ স্কোয়ার বাই সি কিউব ইন্টু ডি নিউ। আর অ্যাভারেজ এনার্জি পার অসিলেটর হচ্ছে তোমার কেটি, ইকুইপার্টিশন প্রিন্সিপাল অনুযায়ী পার ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম এনার্জি হচ্ছে কেটি। তার মানে কি হয়ে গেল না রো নিউ ডি নিউটা হয়ে গেল 8 পাই কেটি নিউ স্কোয়ার বাই সি কিউব ইন্টু ডি নিউ। তাহলে এই যেটা বেরোলো এইটা হচ্ছে র্যালে জিন্স ফর্মুলা ফর ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন। এটা হচ্ছে তোমার র্যালে জিন্স ফর্মুলা ফর র্যালে জিন্স ফর্মুলা ফর ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন। এটা হচ্ছে র্যালে জিন্স ফর্মুলা ফর ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, এটা ইন টার্মস অফ ফ্রিকোয়েন্সি, ইন টার্মস অফ ফ্রিকোয়েন্সি। তাহলে এইটা হচ্ছে র্যালে জিন্স ফর্মুলা ইন টার্মস অফ ফ্রিকোয়েন্সি। আচ্ছা আবার দেখো তুমি যদি এইটাকে লেখো এগেন, নিউ তো তোমার সি বাই ল্যামডা, তা ডি নিউটাকে লিখতে পারো কি মাইনাস সি বাই ল্যামডা স্কোয়ার ডি ল্যামডা। আচ্ছা এখানে ফ্রিকোয়েন্সি বাড়ার সাথে সাথে এনার্জি ডেন্সিটি বাড়ছে, ফ্রিকোয়েন্সি নিউ বাড়ার সাথে সাথে কিন্তু এনার্জি ডেন্সিটি বাড়ছে। আচ্ছা এবারে আমি যদি এইটাকে করি যে আগের ফর্মুলাটা 8 পাই কেটি বাই সি কিউব নিউ স্কোয়ারের জায়গায় তুমি লিখে দাও সি বাই ল্যামডা তার স্কোয়ার, ডি নিউর জায়গায় লেখো মাইনাস সি বাই ল্যামডা স্কোয়ার ডি ল্যামডা, এটা যদি লেখো তাহলে তুমি এনার্জি ডেন্সিটিটা পেলে কি দিয়ে ইন টার্মস অফ ওয়েভলেন্থ রো ল্যামডা ডি ল্যামডা। তাহলে এটা কত হচ্ছে না রো ল্যামডা ডি ল্যামডাটা হচ্ছে দেখো বেসিক্যালি তোমার 8 পাই কেটি সি কিউব কেটে গেল বাই ল্যামডা টু দি পাওয়ার 4 ইন্টু ডি ল্যামডা, এইটা রো ল্যামডা ডি ল্যামডাটা হয়ে গেল 8 পাই কেটি বাই ল্যামডা টু দি পাওয়ার 4 ইন্টু ডি ল্যামডা। এইটা হচ্ছে তোমার র্যালে জিন্স ফর্মুলা ফর ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন।
ইন টার্মস অফ ওয়েভলেন্থ। আচ্ছা, এখানে দেখ একটা মাইনাস সাইন থাকছো, মাইনাসটা এখানে লিখিনি, এখানে মাইনাস সাইনটা ইগনোর করা হচ্ছে। তার কারণটা হচ্ছে যে এই মাইনাস সাইন হ্যাজ বিন নেগলেক্টেড। কারণটা কি না, অ্যাজ ইট অনলি implies that rho lambda decreases with increase in lambda। মানে এখানে যেমন ফ্রিকোয়েন্সি বাড়ালে এনার্জি ডেন্সিটি বাড়ে, আর ফ্রিকোয়েন্সি ওয়েভলেন্থ ইনভার্স রিলেশন মানে কি, তাহলে ওয়েভলেন্থ বাড়ালে এনার্জি ডেন্সিটি কমবে। সেই জন্য মাইনাস সাইনটা এসে গিয়েছিল, সেই মাইনাস সাইনটা আমি জাস্ট ইগনোর করছি। তাহলে রো ল্যামডা ডি ল্যামডাটা হচ্ছে এইচ বাই কেটি বাই ল্যামডা টু দি পাওয়ার 4 ইন্টু ডি ল্যামডা। ঠিক আছে, তাহলে এবারে দেখো এই যে ডি নিউটাকে রিপ্লেস করলে, নিউ যদি সি বাই ল্যামডা হয়, ডি নিউ কত, মাইনাস সি বাই ল্যামডা স্কয়ার ডি ল্যামডা না। তাই ডি নিউটাকে তুমি রিপ্লেস করলে মাইনাস সি বাই ল্যামডা স্কয়ার ডি ল্যামডা কি। ঠিক আছে, এই যে নিউ স্কয়ারটা, এই যে নিউ স্কয়ার ছিল না, নিউ স্কয়ারটা কত হবে, সি বাই ল্যামডা তো স্কয়ার না। ঠিক আছে, তো দেখো তাহলে এই যে তুমি এক্সপ্রেশন গুলো পেলে, দেখো তুমি যদি এখন এই যদি তুমি এই রো নিউ ভার্সেস নিউ প্লটটাকে করো, তাহলে এক্সপেরিমেন্টাল ছবিটা কেমন দেখতে হয়। এক্সপেরিমেন্টাল ছবিটা হচ্ছে তোমার এই ধরনের দেখতে হয়। এটা তোমার এক্সপেরিমেন্টাল প্লটটা, ওটা গিভেন টেম্পারেচার টিটাকে ফিক্স রেখে। আর র্যালে থেকে তুমি কি পাচ্ছ না, ওটা গিভেন টেম্পারেচার, ওটা কেমন দেখতে হচ্ছে, ওটা নিউ স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল হচ্ছে। অর্থাৎ ওটা তোমার ছবিটা দেখতে হচ্ছে, দেখো এইটা তোমার র্যালে থেকে, এটা ঠিক একই রকম করে কিন্তু ওয়েভলেন্থের টার্মসে ছবিটা তুমি আঁকার চেষ্টা করো, ওটা গিভেন টেম্পারেচারে। রো ল্যামডা ভার্সেস ল্যামডা যখন প্লট করছো, এইটা হচ্ছে তোমার এক্সপেরিমেন্টাল ছবিটা। আর অ্যালাজিন্স ফর্মুলা থেকে ছবিটা কেমন হচ্ছে না, এরকম দেখতে হচ্ছে ছবিটা। এটা হচ্ছে তোমার অ্যালাজিন্স থেকে, জাস্ট 1 বাই ল্যামডা তোমার 4 এর মতো করে যাচ্ছে, এটা টিটাকে ফিক্স রেখে। তার মানে কি হলো, দেখো যে র্যালিজেন্স ফর্মুলা তোমার এনার্জি ডিস্ট্রিবিউশন কার্ভটাকে ব্যাখ্যা করতে পারছে কখন, শুধুমাত্র ফ্রিকোয়েন্সি যখন কম বা ওয়েভলেন্থ যখন লং হয়ে যাচ্ছে। তাহলে র্যালিজেন্স ফর্মুলা ক্যান এক্সপ্লেন দ্য এক্সপেরিমেন্টাল কার্ভ only at low frequency or long wavelength region. When it enters in the high frequency region, or short wavelength region, it fails and তুমি খেয়াল করে দেখো, যখন ফ্রিকোয়েন্সি তুমি বাড়াতে থাকবে, এরিয়া আন্ডার দ্য কার্ভ ইনফিনিটি হয়ে যাবে। আর এরিয়া আন্ডার দ্য কার্ভ তো টোটাল এনার্জি ডেন্সিটি রিপ্রেজেন্ট করে, অ্যান্ড এনার্জি ডেন্সিটি তখন ডাইভার্জ করে যাবে, এনার্জি ডেন্সিটি ডাইভার্জ করে যাচ্ছে। তুমি তো জানো যে এনার্জি ডেন্সিটিটা কোন একটা গিভেন টেম্পারেচার, ওটা সিগমা টি টু দি পাওয়ার 4 বা এ টি টু দি পাওয়ার 4, একটা ফিক্স ভ্যালু থাকবে। কিন্তু তুমি যদি ফ্রিকোয়েন্সিটা আপনি ইনফিনিটি পর্যন্ত নিয়ে যাও, এই ছবিটা বেড়ে এত উপরে চলে যাবে যে এর আন্ডারে এরিয়াটা ইনফিনিটি হয়ে যাবে, অর্থাৎ এনার্জি ডেন্সিটিটা ডাইভার্জ করে যাবে। তাহলে দিস সিরিয়াস disagreement between the
theory and experiment is called the ultraviolet catastrophe. এইটা হচ্ছে তোমার আলট্রাভায়োলেট ক্যাটাস্ট্রফে বা ইউভি ক্যাটাস্ট্রফে। তাহলে দেখো, র্যালে-জীন্স ফর্মুলা একটা ক্লাসিক্যাল থিওরির উপরে বেস করে র্যালে-জীন্স ফর্মুলা। যে র্যালে-জীন্স ফর্মুলা তোমার লো ফ্রিকোয়েন্সি বা লং ওয়েভলেন্থ রিজিয়নে কারেন্ট রেজাল্ট দিচ্ছে, কিন্তু যখন ফ্রিকোয়েন্সি বেড়ে যাচ্ছে বা ওয়েভলেন্থ শর্ট হয়ে যাচ্ছে তখন টোটাল এনার্জি ডেন্সিটি ডাইভার্জ করে যাচ্ছে, অর্থাৎ একটা সিরিয়াস ডিসএগ্রিমেন্ট পাচ্ছ বিটুইন দ্য থিওরি অ্যান্ড দ্য এক্সপেরিমেন্ট। এটাকে বলা হবে তোমার আলট্রাভায়োলেট ক্যাটাস্ট্রফ। তাহলে আলট্রাভায়োলেট ক্যাটাস্ট্রফ একটা জায়গা যেটা পরিষ্কারভাবে বলে দিচ্ছে ক্লাসিক্যাল থিওরি দিয়ে কিন্তু এই জিনিসটাকে এক্সপ্লেন করতে পারা গেল না। ঠিক আছে? তাহলে বুঝতে পারতে র্যালে এই যে এক্ষুনি শেষ হয়ে যাবে। আসলে মানে কিছু একটা নেটের কিছু গন্ডগোল হচ্ছে বা মাইক্রোফোনের কিছু একটা গন্ডগোল করছে। হ্যাঁ, কিছু একটা হচ্ছে আর কি। আচ্ছা দেখো, যেটা বলছিলাম, যেটা কথা হচ্ছে যে তার মানে যেটা দেখতে পাচ্ছি যে সিরিয়াস ডিসএগ্রিমেন্ট বিটুইন দ্য থিওরি অ্যান্ড এক্সপেরিমেন্ট, এইটাই হচ্ছে তোমার আলট্রাভায়োলেট ক্যাটাস্ট্রফি। ঠিক আছে? তাহলে কি হলো? তা যেটা দাঁড়াচ্ছে যে তোমার র্যালে-জীন্স ফর্মুলা এইটা কিন্তু পুরো ক্লাসিক্যাল থিওরির উপর বেস করে করা হয়েছে, ইকুইপার্টিশন প্রিন্সিপালটাকে কাজে লাগিয়ে করা হয়েছে। করে যে আলটিমেট ফর্মুলাটা বেরোলো সেটা লো ফ্রিকোয়েন্সি বা লং ওয়েভলেন্থ হয়তো কারেক্ট রেজাল্ট দিচ্ছে, কিন্তু যখন ফ্রিকোয়েন্সিটা বেশ হাই হয়ে যাবে, ওয়েভলেন্থ বেশ শর্ট হয়ে যাবে, তখন টোটাল এনার্জি ডেন্সিটি ডাইভার্জ করে যাবে। তাহলে এই যে সিরিয়াস ডিসএগ্রিমেন্ট বিটুইন দ্য থিওরি অ্যান্ড দ্য এক্সপেরিমেন্ট, একে বলা হচ্ছে তোমার আলট্রাভায়োলেট ক্যাটাস্ট্রফি। ঠিক আছে? বোঝা গেল? ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে বেসিক্যালি আল্ট্রাভায়োলেট নামটা কেন এসেছে, যে লোকে তো প্রথমে ভিজিবল রিজিয়নে সবকিছু করতো, এবার ভিজিবল থেকে যখন আল্ট্রাভায়োলেট রিজিয়নে ঢুকছে তার মানে কি ফ্রিকোয়েন্সিটা বাড়ছে বা ওয়েভলেন্থটা কমছে। এবারে যখন এই ফ্রিকোয়েন্সিটা বেড়ে গেল অর্থাৎ আল্ট্রাভায়োলেট রিজিয়নে ঢুকে গেল, তখন দেখছে আর কিছু মিলছে না। তাহলে ভিজিবল রিজিয়ন যেখানে লো ফ্রিকোয়েন্সি বা লং ওয়েভলেন্থ সেখানে কারেক্ট রেজাল্ট দিচ্ছে, কিন্তু যখনই তোমার ফ্রিকোয়েন্সি বেশি হয়ে গেল বা ওয়েভলেন্থ কম হয়ে গেল অর্থাৎ আল্ট্রাভায়োলেট রিজিয়নে ঢুকলো, তখন কিন্তু সে ঠিক তখন সে বেসিক্যালি ফেল করে যাচ্ছে। সেই জন্য এখান থেকে নামটা এসেছে হচ্ছে আলট্রাভায়োলেট ক্যাটাস্ট্রফি। ক্যাটাস্ট্রফি মানে হচ্ছে সাডেন ফল আর কি। হ্যাঁ, মানে একটা জিনিস ঠিক করে মিলতে মিলতে হঠাৎ করে তোমার ব্রেকডাউন হয়ে গেল, এই ব্রেকডাউনটাকে বলা হবে তোমার ক্যাটাস্ট্রফি। তাহলে আলট্রাভায়োলেট রিজিয়নে যখন ঢুকছে এই ব্রেকডাউনটা হচ্ছে, তাকে বলা হচ্ছে আলট্রাভায়োলেট ক্যাটাস্ট্রফি। ঠিক আছে? বোঝাতে পারলাম? তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখছি। তাহলে আমি কি করলাম না, আমি এক্সপেরিমেন্টাল রেজাল্টস গুলোকে বলে, এক্সপেরিমেন্টালি কি পাওয়া গেছে সেগুলোকে বলে তার একটা ক্লাসিক্যাল অ্যাটেম্প নেওয়া হলো, থিওরিটিক্যাল অ্যাটেম্প, যে অ্যাটেম্পটা ফেল করলো। তাহলে আমাদের তাহলে এই যখনই ফেল করলো তখন তাহলে তার ওয়ে আউটটা কি, উপায়টা কি? এবার ওয়ে আউটটাই বেসিক্যালি 1900 সালে অক্টোবর মাসে প্রথমে প্ল্যাঙ্ক ফিটিং ফর্মুলা দিয়ে এবং 1900 সালে 14ই ডিসেম্বর প্ল্যাঙ্ক, হ্যাঁ, 1900 সালের ডিসেম্বর মাসে প্ল্যাঙ্ক হচ্ছে অ্যাকচুয়ালি তোমার এটাকে কারেক্টলি এক্সপ্লেন করতে পারলেন আর কি। তাহলে আমরা নেক্সট দিনে ওটা নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের নেক্সট যেটা নিয়ে আলোচনা হবে নেক্সট ক্লাসে, যেটা আমরা সেকেন্ড ক্লাসে আমি যেটা করব নেক্সট লেকচারে হচ্ছে তোমার বেসিক্যালি প্ল্যাঙ্কের যে ডিস্ট্রিবিউশন ফর্মুলাটা, প্ল্যাঙ্ক ডিস্ট্রিবিউশন ফর্মুলা, এইটা সেইটা প্ল্যাঙ্ক ডিস্ট্রিবিউশন ফর্মুলা, তার তোমার ডেরিভেশনটা হবে এবং সেইখান থেকে এক্সপ্লেনেশন অফ এক্সপেরিমেন্টাল রেজাল্টস। হ্যাঁ, প্ল্যাঙ্ক ডিস্ট্রিবিউশন ফর্মুলা, ডেরিভেশন, তারপরে এক্সপ্লেনেশন অফ এক্সপেরিমেন্টাল রেজাল্টস, এটা হ্যাঁ, এটা আমরা নেক্সট ক্লাস আলোচনা করব। করে আরো দেখবে কিছু কিছু জিনিস যেগুলো হয়তো ডেরিভেশন করার দরকার ছিল কিন্তু আমি রেজাল্টগুলোকে বলে গেছি, সেইগুলোকেও তার সঙ্গে সঙ্গে আলোচনা হয়ে যাবে। তাহলে এইটা হচ্ছে এন্ড অফ লেকচার। কারো অসুবিধা আছে বলো, যা যা বলেছি? হ্যাঁ, 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 মানে এই যে আমি তো বেসিক্যালি এই যে কিছু কিছু ঘটনা যেখানে ক্লাসিক্যাল ফিজিক্স ফেল করছে সেটাই তো মূলত দেখবো। তাহলে এইটা হচ্ছে প্রথম ঘটনা যেটা ক্লাসিক্যালি এক্সপ্লেন করতে গিয়ে দেখা গেল যেটা আর এক্সপ্লেন করতে পারা যাচ্ছে না, কিন্তু এক্সপেরিমেন্টাল রেজাল্ট তো ভুল হতে পারে না,
মানে এক্সপেরিমেন্টাল ফ্যাক্টস গুলো সব সত্যি, কিন্তু ক্লাসিক্যাল থিওরির উপরে বেস করে যখন এক্সপ্লেন করার চেষ্টা করা যাচ্ছে সেটা ফেল করছে। তাহলে এইখান থেকে তোমার চলে আসবে যে তাহলে এমন কিছু নতুন ফিজিক্স বা নতুন কনসেপ্ট ইন্ট্রোডিউস করতে হবে যেটা আগে ক্লাসিক্যাল ফিজিক্সে ছিল না, যা দিয়ে তুমি এগুলোকে প্রপারলি এক্সপ্লেন করতে পারবে। বুঝতে পেরেছো? ঠিক আছে।